আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা পড়বো খুবই ভেজাইল্লা একটা গল্প। ভেজাইল্লা গল্প কেন বললাম, গল্পটার বিষয়বস্তু একদম ছোট্ট একটা জিনিস, যে একটা মানুষ কাবুলে গিয়েছিল বেড়াতে। তার জায়গা থেকে, তার এলাকা থেকে সে কাবুলে বেড়ানোর উদ্দেশ্যে গিয়েছিল। কাবুল হচ্ছে একটা জায়গার নাম। সেখানে সে যেতে যেতে কি ফেস করেছিল, সেইখানকার ভৌগোলিক অবস্থা, সেইখানকার মানুষজন কেমন, এই জিনিসটা সে ফুটিয়ে তুলেছে। তো তুই বেটা এই জিনিসটা তো একটু সুন্দর করে ফুটিয়ে তুলতে পারতি, যেটা পরে আমরা একটু মজা নিতে পারতাম, একটু ভালো লাগতো। কিন্তু সে এত হার্ড হার্ড টার্ম ইউজ করেছে, এবং সেটা থেকে বড় কথা এত বড় একটা গল্প যে পড়তে গেলে তখন আর আসলে মজাটা থাকে না। তো আশা করি এই গল্পে তোমাদের অনেকের হয়তোবা সমস্যা ছিল। আজকের পর থেকে ইনশাল্লাহ কারো কোনো সমস্যা থাকবে না। তো আমরা দেরি না করে আসো আমরা ক্লাস শুরু করি। আসো, গন্তব্য কাবুল, এটা লিখেছে কে? এটা লিখেছে সৈয়দ মুজতবা আলী। ঠিক আছে, সৈয়দ মুজতবা আলী, বানানটা দেখো, মুজতবা আলী। তো আমাদের আজকের গল্প হচ্ছে গন্তব্য কাবুল, অর্থাৎ কাবুলে একটা মানুষ গন্তব্য করেছিল। তার গন্তব্যটা ছিল হচ্ছে কাবুল, ডেস্টিনেশন ছিল কাবুল। সে সেখানে গিয়েছিল এবং সেখানে যাওয়ার পথের বিবরণটা মূলত তুলে ধরা হয়েছে আমাদের আজকের গল্পে। দেখো, প্রথমে আমাদের গল্পের রাইটার সম্পর্কে এখানে বলা হয়েছে যে সৈয়দ মুজতবা আলী 1904 খ্রিস্টাব্দের 13 সেপ্টেম্বর পিতার কর্মস্থল আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তাহলে আসাম কোথায়? আসাম হচ্ছে ইন্ডিয়াতে, তাই না? আর কাবুলও কিন্তু সেখানেই। আচ্ছা, এরপরে দেখো তার পৈতৃক নিবাস ছিল বৃহত্তর সিলেট জেলায়। দেখো, তার বাবার বাড়ি কিন্তু সিলেটে ছিল। তার পিতার নাম সৈয়দ সিকান্দার আলী। মুজতবা আলী শিক্ষা জীবনের অধিকাংশ সময় কেটেছে শান্তিনিকেতনে। তাহলে মুজতবা আলী শিক্ষা জীবনের অধিকাংশ সময় কোথায় কেটেছে? শান্তিনিকেতনে। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে 1926 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। জার্মানির বন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন, অর্থাৎ তিনি কিন্তু উচ্চ শিক্ষিত ছিল। আফগানিস্তানের কাবুলে কৃষি বিজ্ঞান কলেজে কিছুকাল অধ্যাপনা করেন। ঠিক আছে, কাবুল কোথায়? আফগানিস্তানের কাবুলে কৃষি বিজ্ঞান কলেজে কিছুকাল তিনি অধ্যাপনা করেছিলেন, এবং তারই কাবুলের গন্তব্যটাই তিনি এই গল্পে তুলে ধরেছেন। এটা একটা ভ্রমণ কাহিনী। এছাড়াও দেশে বিদেশে বহু স্থানে তিনি কর্মসূত্রে গমন করেছেন। আরবি, ফার্সি, সংস্কৃত, ফরাসি, জার্মান বিভিন্ন ভাষায় তার দক্ষতা ছিল। তার কি কি ভাষায় দক্ষতা ছিল এটা বহুপদী প্রশ্নে আসবে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তিনি ছিলেন রবীন্দ্র সাহিত্যের বিশেষ অনুরাগী। যেহেতু তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তিনি পড়াশোনা করেছেন, তিনি রবীন্দ্র সাহিত্যের বিশেষ অনুরাগী ছিলেন। তুলনামূলক ধর্মতত্ত্বে তার ছিল বিশেষ পাণ্ডিত্য। সাহিত্যিক রসবোধ সৈয়দ মুজতবা আলীর রচনার মুখ্য প্রবণতা। তার রচনায় বিচিত্র জীবন প্রবাহের নানা অনুষঙ্গ, কৌতুক ও ব্যঙ্গ রসাবৃত হয়ে উপস্থাপিত হয়েছে। অর্থাৎ তার লেখায় সে একটু মজা করে মজার ছলে বিষয়গুলো উপস্থাপন করেছে। সৈয়দ মুজতবা আলীর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, শবনম, কতনা, অশ্রুজল। সৈয়দ মুজতবা আলী 1974 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেছেন। মুজতবা আলীর বেশিরভাগ লেখাই কিন্তু রম্য রচনা টাইপের, অর্থাৎ একটু হাস্যরসাত্মক টাইপের রচনা। এবার আমরা আমাদের আজকের গল্পটা শুরু করব। গল্পটা শুরু করেছে যে আমাদের রাইটার কাবুলে যাবে, তার জন্য তার যে প্রিপারেশন। আমরা কোথাও যেতে গেলে কি করি? আমরা কোথাও যেতে গেলে অনেক শপিং করি। তো কেউ কেউ যার একটু টাকা পয়সা আছে সে একটু ব্র্যান্ডের দোকান থেকে শপিং করে, যার একটু টাকা পয়সা কম সে একটু কম দামি জায়গা থেকে শপিং করে। তো আমাদের লেখক হচ্ছে ওরকম, সে একটা জায়গায় যাবে, সেই জন্য সে কি করছে? জামা কাপড় কিনে নিয়েছে। সেইখান থেকে আমাদের কাহিনীটা শুরু করেছে। আচ্ছা, চাঁদনি থেকে 9 শিকে দিয়ে একটা শার্ট কিনে নিয়েছিলাম। কত শিকে দিয়ে? 9 শিকে দিয়ে। এটা একটা অ্যামাউন্ট বোঝাচ্ছে যে হয় না, আমি এত টাকা দিয়ে একটা জিনিস কিনলাম সেটা। তখনকার দিনে বিচক্ষণ বাঙালির জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করত। তাহলে সর্বত্র আনাগোনা কি করত? ইউরোপিয়ান থার্ড। এটা একটা রেলগাড়ির যেরকম কামরা হয় না, যে যেমন এখন হচ্ছে যাদের দক্ষিণবঙ্গে বাসা তারা জানবে যে এখন আসতেছে কি একটা রেলগাড়ি, সেটা হচ্ছে
তোমার বেনাপোল এক্সপ্রেস বা হচ্ছে রূপসী বাংলা, ওইরকম একটা মানে রেল জার্নি, সেটা নাম হচ্ছে ইউরোপিয়ান থার্ড। এইটা হচ্ছে প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করতো। হাওড়া স্টেশনে সেই থার্ডে উঠে যেতে, অর্থাৎ সেই রেলগাড়িতে উঠে যেতেই এক ফিরিঙ্গি হেঁকে বলল, অর্থাৎ ডাক দিয়ে বলল এটা ইউরোপিয়ানদের জন্য। ফিরিঙ্গি কি ইউরোপিয়ানদেরই? তো উনি বলতেছে, একটা বিদেশি লোক তাকে ডেকে বলছে যে এটা ইউরোপিয়ানদের জন্য, কারণ এটা ইউরোপিয়ান থার্ড। আর লেখক যেহেতু বাঙালি, তো তাকে দেখে বলতেছে যে তুমি এখানে উঠছো, এটা তো ইউরোপিয়ানদের জন্য। আমি গাক গাক করে বললাম, অর্থাৎ কি ওই যে একটু আধো আধো বলিতে ভাঙা ভাঙা ভাবে বললাম, ইউরোপিয়ান তো কেউ নেই, চলো তোমাতে আমাতে ফাঁকা গাড়িটা কাজে লাগাই। বলতেছে যে হ্যাঁ এটা ইউরোপিয়ানদের জন্য, কিন্তু এখানে তো কোনো ইউরোপিয়ান দেখছি না, একদম ফাঁকা একটা কামরা, তার থেকে চলো আমি আর তুমি গল্প করতে করতে চলে যাই। আচ্ছা, এরপরে দেখো বলছে, এক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইয়ে পড়েছিলাম, বইটার নাম কি? তুলনাত্মক ভাষাতত্ত্ব। সেই বইয়ে পড়েছিল বাংলা শব্দের অন্তদেশে অনুস্বার যোগ করিলে সংস্কৃত হয়। অর্থাৎ আমি যদি বলি ভাত, এবার এইটাকে যদি আমি বলি ভাতং, তাহলে সেটাকে ধরা হয় হচ্ছে সংস্কৃত, তাই না? একটু সংস্কৃত ভাষায় একটু অনুস্বার, একটু নাসিক্য, এই টাইপের ওয়ার্ড। তো মানে এটা কিন্তু হয় না, কিন্তু এটা লেখক বলছে যে বাংলা শব্দের অন্তদেশে, অর্থাৎ বাংলা শব্দের মাঝখানে একটু অনুস্বার যোগ করলে সংস্কৃত ভাষা হয়ে যায়। ইংরেজি শব্দের প্রাগদেশে জোর দিয়ে কথা বলিলে সাহেবী ইংরেজি হয়। ঠিক আছে, প্রাগদেশে কি শুরুতে, অর্থাৎ পয়লা সিলেবলে অ্যাকসেন্ট দেওয়া খারাপ, রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতন। পয়লা সিলেবলে মানে কি, শব্দের প্রথম অংশে যদি আমি একটু জোর দিয়ে কথা বলি সেটা হচ্ছে খারাপ। এই খারাপটা কেমন? অনেকটা রান্নার মধ্যে বেশি ঝাল দিলে যেরকম লাগে, তো কথার মধ্যে প্রথমেই জোর দিলে শুনতে ওরকম লাগে। সব পাপ ঢাকা পড়ে যায়। সোজা বাংলায় এরই নাম গাক গাক করে ইংরেজি বলা। ঠিক আছে, সোজা বাংলা এই যে একটু জোর দিয়ে কথা বলাই মানে ইংরেজি ভালো বলতে পারা। আমরা অনেক সময় কোনো কিছু না জানলে বাইরে গিয়ে গায়ের জোরে অনেক কিছু বলে ফেলি না, গায়ের জোরে অনেক কিছু বলে ফেলি যে আমি জানি না, তারপর আমি বুঝতেই দেবো না যে আমি এটা জানি না। হয় না এরকম? আমরা অনেক সময় বিভিন্ন মানে মানুষ যে কথা বলতেছে যে তুমি এটা যে জানো না ওই বিষয়টা সম্পর্কে, তুমি এটা থেকে বুঝতেই দাও না, এমন একটা ভাব ধরো যে না, সে যেন বোঝে যে তুমি সবকিছু জানো। তো এরকম বলতেছে যে ইংরেজি বুঝি না তো কি হয়েছে, ফিরিঙ্গিদের মতো তো বুঝতে পারবো না, ইউরোপিয়ানদের মতো তো বুঝতে পারবো না, তারপর আমি এমন ভাবে বলবো যেন সে বুঝতেই না পারে। আচ্ছা, ফিরিঙ্গি তালতলার নেটিভ, কাজেই আমার ইংরেজি শুনে ভারী খুশি হয়ে জিনিসপত্র গোছাতে সাহায্য করলো। ঠিক আছে, ফিরিঙ্গি কি করলো? তার নেটিভ, তার হচ্ছে প্রতিবেশী, যেহেতু হচ্ছে যেতে যেতে তার প্রতিবেশী বলতে কামরাটা একদম ফাঁকা ছিল, তার সঙ্গী ছিল একমাত্র সেই ইউরোপিয়ান লোকটা, সো তাকে বলা হচ্ছে যে সে তার প্রতিবেশী, তাই তার কথাতে ওই ফিরিঙ্গি লোকটাও খুশি হয়ে তার জিনিসপত্র গোছাতে শুরু করলো। আচ্ছা, কিন্তু এদিকে আমার ভ্রমণের উৎসাহ ক্রমে চুপসে আসছিল। এতদিন পাসপোর্ট জামা কাপড় জোগাড় করতে ব্যস্ত ছিলাম, অন্য কিছু ভাববার ফুরসত পাইনি, মানে কি অবসর পাইনি। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে প্রথম যে ভাবনা আমার মনে উদয় হলো সেটা অত্যন্ত কাপুরুষ জনচিত। মনে হলো আমি একা। ঠিক আছে, বাইরের দেশে এতদিন যাবে, সে অনেক মানে খুশি হয়ে এতদিন ধরে সব প্রিপারেশন নিছে, যখন সে যাত্রা শুরু করলো তখন দেখলো যে সে, তার মনে হতে লাগলো যে আমি বোধহয় একা। ফিরিঙ্গিটি লোক ভালো, অর্থাৎ তার সাথে যে প্যাসেঞ্জারটা ছিল সে লোক ভালো। আমাকে গুম হয়ে শুয়ে থাকতে দেখে বলল, এত মনমরা হলে কেন? অর্থাৎ সে চুপ হয়ে শুয়েছিল, তাই বলছে মনমরা হয়ে আছো কেন? গোয়িং ফার, দূরে যাচ্ছ? তাই দেখলাম বিলেতি কায়দা জানে। আচ্ছা, হোয়ার আর ইউ গোয়িং বললো না। তো সে যাই হোক, সাহেবের সঙ্গে আলাপচারিতা আরম্ভ হলো, তাতে লাভও হলো। সন্ধ্যা হতে না হতেই সে প্রকাণ্ড একটা চুবড়ি খুলে বলল, চুবড়ি কি জানো? প্রকাণ্ড একটা টিফিন বাটি টাইপের, ওটা খুলে বলল তার ফিয়াসে নাকি উৎকৃষ্ট ডিনার তৈরি করে সঙ্গে দিয়েছে, এবং তাতে নাকি একটা পুরোদস্তুর পল্টন পোষা যায়। ফিয়াসি মানে কি জানো? যার মানে বাগদত্তা, যে যার সাথে বিয়ে ঠিক হয়েছে, সে ওই ভ্রমণ করবে বলে তার সাথে অনেক খাবার দাবার দিয়ে দিছে। তো খাবার দাবারের অ্যামাউন্টটা এত বেশি যে পুরো একটা শহরের মানুষ খেতে পারবে। তো দেখো বলছে, আমি আপত্তি জানিয়ে বললাম যে আমিও কিছু কিছু সঙ্গে এনেছি, তবে সে নিতান্ত নেটিভ বস্তু। বলল, ওই যে লেখক বলতেছে যে তোমার ফিয়াসি তো সব বিদেশি কায়দার
জিনিস দিয়েছে, কিন্তু আমার সাথে আমি কিছু ছোটখাটো খাবার এনেছি, কিন্তু সেগুলো হচ্ছে একান্তই আমার দেশীয় খাবার। হয়তো বড্ড বেশি ঝাল, খানিকক্ষণ তর্কাতর্কির পর স্থির হলো, সবকিছু মিলিয়ে দিয়ে ব্রাদারলি ডিভিশন করে আলাকার্ট ভোজন, আর যা খুশি খাবে। অর্থাৎ তারা দুইজন তর্কাতর্কি করে শেষে এটাই মনস্থির করলো যে আমরা দুজনেই দুজনের খাবার টেস্ট করব, দুজনেই দুজনেরটা মিলেমিশে খাবো। আচ্ছা, সাহেব যেমন যেমন তার সব খাবার বের করতে লাগলো, আমার চোখ দুটো সঙ্গে সঙ্গে জমে যেতে লাগলো। সেই শিক কাবাব, সেই ঢাকাই পরোটা, মুরগি মুসল্লাম, আলু গোস্ত, আমিও তাই নিয়ে এসেছি জাকারিয়া স্ট্রিট থেকে। ঠিক আছে, জাকারিয়া স্ট্রিট থেকে। তার মানে কি হয়েছে শোনো, ফিরিঙ্গি লোকটার ওই যে ফিয়ন্সি, যে বাগদত্তা, যে সে বলেছে আমি নিজের হাতে রান্না করে এনেছি তোমার জন্য এগুলো সব। এবার যখন ওই লোকটা খাবার বের করলো, তখন এবার লেখক অবাক হয়ে গেল, হাই হাই, সেও সেম খাবার এনেছে, এগুলো তো সেও আনছে, কিন্তু সে একটা রেস্টুরেন্ট থেকে কিনে এনেছে। তার মানে ধরা পড়ে গেল যে ফিয়ন্সি কি করছে, নিজে হাতে রান্না করে নাই, সে রেস্টুরেন্ট থেকে খাবার এনে দিয়ে বলেছে যে এটা আমি নিজে হাতে রান্না করেছি তোমার জন্য। এরকম কিন্তু হয়, সত্যিকারেও হয়। এবার সাহেবের চক্ষু স্থির হওয়ার পালা, মানে সেও তো অবাক হয়ে যাচ্ছে, ফিরিস্তি মিলিয়ে একই মাল বেরোতে লাগলো। এমনকি শিক কাবাবের জায়গায় স্বামী কাবাব নয়, আলু গোস্তের বদলে কপি গোস্ত পর্যন্ত নয়, অর্থাৎ একদম সেম টু সেম খাবার। এমন নাই যে আলু দিয়ে মাংস রান্না করছে, ওনারটা আলু বাদ দিয়ে আনছে, এরকম না, মানে একদম হুবহু এক। আমি বললাম ব্রাদার, আমার ফিয়াসে নেই, এসব জাকারিয়া স্ট্রিট থেকে কেনা। ঠিক আছে, সে তো বুঝতে পারছে, লেখক বুঝতে পেরে সে কি করছে, মজা করতেছে তার সাথে, যে বলতেছে যে ভাই আমার তো বউ নাই, আমার বাগদত্তাও নাই, আমি এগুলো সব রেস্টুরেন্ট থেকে কিনে আনছি, তোমার ফিয়ন্সি আছে, তোমার বাগদত্তা আছে, সে তো নিজের হাতে সেম খাবার রান্না করে দিছে, বুঝছো। এরপরে বলছে একদম হুবহু একই স্বাদ। সাহেব খায় আর আনমনে বাইরের দিকে তাকায়, অর্থাৎ সে এবার লজ্জা পাচ্ছে। আমারও আবছা আবছা মনে পড়লো যখন সওদা করছিলাম, তখন যেন এক গবদা ফিরিঙ্গি মেমকে হোটেলে যা পাওয়া যায় তাই কিনতে দেখেছি। ফিরিঙ্গিকে বলতে যাচ্ছিলাম তার ফিয়াসের একটা বর্ণনা দিতে, কিন্তু থেমে গেল। তখন লেখকের মনে পড়লো, তখন ফিরিঙ্গি লোকটার মনে পড়ে গেল যে সে যখন খাবার কিনতে গিয়েছিল, তখন সে দেখেছিল একটা মোটা সোটা একটা মহিলা খুব দ্রুত খাবার কিনছিল, যে যা আছে তাই দেন। তো তখন ওই লেখকের এটা মনে পড়ে সে বলতে যাচ্ছিল যে তোমার ফিয়ন্সির একটা বর্ণনা দাও তো, তোমার বাগদত্তার একটা বর্ণনা দাও তো, দেখি সে কেমন। কিন্তু এটা বলতে গিয়েও সে বললো না, কারণ সে ভাবলে এমনিতেও বেচারা লজ্জা পাচ্ছে, তাকে আমি আর লজ্জায় না ফেলি। আচ্ছা, ভোর কোথায় হলো মনে নেই। জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না, 7টা বাজতে না বাজতে চড়চড় করে টেরচা হয়ে গাড়িতে ঢোকে, আর বাকি দিনটা কিরকম করে কাটবে তার আভাস এখনই দিয়ে দেয়। অর্থাৎ বলতেছে যে ভোর কখন হয়েছে জানে না, জুন মাস যেহেতু মানে বেশ একটু গরম ছিল বাইরে, সকালবেলায় এত বেশি রোদের তাপ দিচ্ছে, তা দেখে তারা বুঝতে পারতেছে যে সারা দিনটা কেমন কাটতে পারে, অর্থাৎ প্রচন্ড গরমের একটা দিন হতে যাচ্ছে, তারা সেটা আন্দাজ করতে পারে। গাড়ি যেন কালোয়াত ঊর্ধ্বশ্বাসে ছুটছে, কোনো গতিকে রোদ্দুরের তবল চিকে হার মানিয়ে যেন কোথাও গিয়ে ঠান্ডায় জিরোবে। অর্থাৎ বলতেছে যে গাড়ি যেন মনে হচ্ছে যেন কালোয়াত, অর্থাৎ এত দ্রুত চলতেছে, মনে হচ্ছে যেন কোনো একটা কিছুতে সূর্যের সাথে পাল্লা দিচ্ছে, এত দ্রুত চলছে যে মনে হচ্ছে সূর্যের তেজকে সে হারিয়ে কোথাও একটা গিয়ে থামবে। যেহেতু রেলগাড়ি দ্রুত চলে আর রোদ্দুরও চলেছে সঙ্গে সঙ্গে, ততোধিক ঊর্ধ্বশ্বাসে রেলগাড়ি যত দ্রুত চলছে, রোদও তত দ্রুত বাড়ছে, সে পাল্লায় প্যাসেঞ্জারদের প্রাণ যায়। অর্থাৎ এই রেলগাড়ি আর সূর্যের যে পাল্লাপাল্লি দিয়ে দুজন গতি দেখাচ্ছে, তাতে প্যাসেঞ্জাররা হয়রান হয়ে পড়ছে। গাড়ির মাঝে আবার ভোল ফিরিয়ে নিয়েছে, দাড়ি লম্বা হয়েছে, টিকি খাটো হয়েছে, নাদুস নুদুস লালাজিদের মিষ্টি মিষ্টি আইয়ে বৈঠিয়ে আর শোনা যায় না। এখন 6 ফুট লম্বা পাঠানদের দাগা দিলতা রাওরা, পাঞ্জাবিদের তুবি অসি, আর শিখ সর্দারজিদের জালবন্ধ দাঁড়িয়ে হরেক রকম বাহার। অর্থাৎ দেখো যত দ্রুত যাচ্ছে, তারা যাচ্ছিল কাবুলে। ইন্ডিয়া থেকে যদি তারা রওনা দেয়, যত তারা দূরে যাবে, কাবুলের কাছাকাছি যাবে, তখন লোকজনদের বর্ণ পরিবর্তন হবে। মনে করো আমি এখান থেকে যাব কোথায়, আমেরিকা যাব,
ঠিক আছে, আমেরিকায় তো আর বাসে যাওয়া যায় না, তাহলে আমেরিকার উদাহরণ নেওয়া যাবে না। মনে করো আমি আছি ঢাকায়, আমি ঢাকা থেকে যাব সিলেটে, তো ঢাকা থেকে আমি সব আমার মতন লোকজন উঠলো, আমি দেখলাম। যত আমি সিলেটের কাছে গেলাম তত দেখলাম সিলেটি ভাষায় মানুষজন কথা বলছে, তাদের একটু বেশভূষা পাল্টে পাল্টে যাচ্ছে, এরকম না? তো লেখকও বলতেছে যে যত দূরে যাচ্ছি তত মনে হচ্ছে যেন নতুন নতুন মানুষজনদের দেখা পাচ্ছি। এখানে বিভিন্ন মানুষজনদের মানে বেশভূষার বর্ণনা দিচ্ছে, যে শিখ পাঞ্জাবের যত কাছে যাচ্ছে শিখ সম্প্রদায়ের মানুষজনকে দেখছে, তারা কেমন হয়, মাথায় পাগড়ি থাকে, হাতে তলোয়ার থাকে। তো সেটা বলছে যত দূরে যাচ্ছে তত বিচিত্র বিচিত্র সব মানুষের সে দেখা পাচ্ছে, আর তার নিজের মতন যেসব মানুষ তাদেরকে সে দূরে রেখে চলে যাচ্ছে। এরপরে দেখো বলছে সামনের বুড়ো সর্দারজি প্রথম আলাপ আরম্ভ করলেন, অর্থাৎ তার সামনে একটা বুড়ো সর্দারজি টাইপের একটা লোক বসছে, সে আলাপ আলোচনা শুরু করলো। গোয়িং ফার নয় সোজাসুজি কাহা জায়গা। সে লোকটা কি করছে জানো, সে ইংরেজি বাদ দিয়ে সে সোজাসুজি তাদের ভাষায় বলতেছে যে কাহা জায়গা, যে তুমি কোথায় যাবে। আমি ডবল তসলিম করে সবিনয়ে উত্তর দিলাম, ভদ্রলোক ঠাকুরদার বয়সী আর জবরজঙ্গ দাড়ি গোফের ভিতরে অতি মিষ্ট মোলায়েম হাসি। অর্থাৎ ওই ভদ্রলোক কেমন ছিল, তার ঠাকুরদার বয়সী, তার দাদার বয়সী লোকজন ছিল। এবং ওই যে পাঞ্জাবের শিখরা কেমন হয় যেন, ওই যে অনেক দাড়ি বড় হয়, গোফ এরকম থাকে, তো ওই দাড়ি গোফের আড়ালে সে একটু মিষ্টি মিষ্টি হাসছিল। জিজ্ঞাসা করলেন পেশাওয়ারে কাউকে চিনি, মানে পেশাওয়ার কি একটা জায়গার নাম, না হোটেলে উঠবো, মানে সে যেখানে যাচ্ছে সে জিজ্ঞেস করতেছে তুমি তো ওখানে যাচ্ছ, তুমি ওখানে কাউকে চিনো? তো সে বলছে যে না আমি ওখানে কাউকে চিনি না, আমি ওখানে গিয়ে একটা হোটেলে উঠবো। বললাম বন্ধুর বন্ধু স্টেশনে আসবেন, তবে তাকে কখনো দেখিনি, তিনি যে আমাকে কি করে চিনবেন সেই সম্বন্ধে ঈষৎ উদ্বেগ আছে, অর্থাৎ সেই সম্বন্ধে আমার সামান্য একটু ভাবনা আছে। সর্দারজি হেসে বললেন কিছু ভয় নেই, পেশোয়ার স্টেশনে এক গাড়ি বাঙালি নামে না, আপনি 2 মিনিট সবুর মানে কি 2 মিনিট অপেক্ষা করলে তিনি আপনাকে ঠিক খুঁজে নেবে। বলছে পেশোয়ার স্টেশনে সাধারণত বাঙালিরা নামে না, আপনি যদি ওখানে অপেক্ষা করেন আপনার বেশভূষা দেখেই লোকটা আপনাকে চিনে নেবে, এতে কোনো অসুবিধা নাই। আচ্ছা এরপরে দেখো বলছে সব জিনিস ভালো লাগাতে হয় না, বুঝছো? এখান থেকে প্রশ্ন আসবে, পরীক্ষায় লিখতে হবে, সব জিনিস যদি ভালো লাগে, পড়াশোনা তো আসলে ভালো লাগে না করতে, কিন্তু করতে হয়। আচ্ছা আমি সাহস পেয়ে বললাম তা তো বটেই, তবে কিনা শার্ট পরে এসেছি। সর্দারজি এবার অট্টহাস্য করে বললেন, অট্টহাস্য মানে কি জোরে হাসি দিয়ে বললেন শার্টে যে 1 ফুট জায়গা ঢাকা পড়ে তাই দিয়ে মানুষ মানুষকে চিনে নাকি? আচ্ছা আমি আমতা আমতা করে বললাম তা নয়, তবে কিনা ধুতি পাঞ্জাবি পরলে হয়তো ভালো হতো, মানে বলতেছে আমি তো বাঙালি, বলছে আমি তো বাঙালি, তো বাঙালি মানুষ ধুতি পাঞ্জাবি পরলে বোধহয় বেশি ভালো করে চেনা যেত যে আমি বাঙালি। আচ্ছা সর্দারজিকে হারাবার উপায় নেই, বললেন এও তো তাজ্জব কি বাত, বলছে এও তো আশ্চর্যের কথা, পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়। আমি আর এগোলুম না, বাঙালি পাঞ্জাবি ও পাঞ্জাবি কুর্তায় কি তফাৎ সে সম্বন্ধে সর্দারজিকে কিছু বলতে গেলে তিনি হয়তো আমাকে আরো বোকা বানিয়ে দিবেন। অর্থাৎ দেখো তুমি যতই বাইরের দেশের মানুষের মতন ভিন্ন সংস্কৃতির পোশাক আশাক পরো না কেন, তুমি কখনোই তাদের মতো হতে পারবা না। একটা চাকমা মেয়ে যখন তার মতন পোশাক আশাক পরে তাকে চমৎকার মানিয়ে যায়, সেই ড্রেসটাই যদি তুমি পরো তুমি কি চাকমা হয়ে যাবে? তোমাকে দেখলে বোঝা যাবে না? তো সেটাই আর কি, সেটা নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। আচ্ছা তার চেয়ে বরঞ্চ উনি কথা বলেন আমি শুনে যাই, অর্থাৎ ওই বুড়ো সর্দারজি টাইপের লোকটা এত কথা বলছিল যে শুনে শুনে লেখক বলতেছে আমি ওনার সাথে তো কথাই পারবো না, উনি বরং বলুক আমি চুপ করে যাই। জিজ্ঞাসা করলাম সর্দারজি সেলোয়ার বানাতে ক গজ কাপড় লাগে? সেলোয়ার মানে কি? সেলোয়ার ঠিক আছে, পাজামা বানাতে কয় গজ কাপড় লাগে? তিনি বললেন দিল্লিতে 3.5, জলন্ধরে 4.5, লাহোরে 5.5, লালমুসাই 6.5, রাওয়ালপিন্ডিতে 7.5, তারপর পেশোয়ারে 1,10,000, খাস পাঠান মূল্যকে কোহাট খাইবারে পুরো থান। অর্থাৎ এগুলো হচ্ছে এক একটা জায়গা, ঠিক আছে, দিল্লি, জলন্ধর, লাহোর, লালমুসাই, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, তারপরে হচ্ছে খাস পাঠান মুল্লুক, এগুলো জায়গা। বলতেছে যে একটা সালোয়ার বানাতে কত গজ কাপড় লাগে, তো জায়গা ভেদে এক এক জায়গায় এক এক রকম কাপড় লাগে, অর্থাৎ যারা যে স্টাইলে পরে, কেউ চিপা সালোয়ার পরে, কেউ একটু ঢোল্লা সালোয়ার পরে, কেউ আরো বেশি ঢোল্লা পরে, তো এটা হচ্ছে এক এক জায়গার মানুষজনের ড্রেস আপ এক এক রকম।
এই কারণে জায়গা ভেদে কাপড় চোপড় বানাতে মানে কোয়ান্টিটির ভিন্ন হয়, ঠিক আছে, সেটা এখানে বোঝাচ্ছে। এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। আচ্ছা 20 গজ, সে তো শুনে অবাক যে 20 গজ কাপড় লাগে। হ্যাঁ, তাও আবার খাকি শার্টিং দিয়ে বানানো। আচ্ছা আমি বললাম এরকম এক বস্তা কাপড় গায়ে জড়িয়ে চলাফেরা করে কি করে? মারপিট, খুন, রাহাজানির কথা বাদ দিন। সর্দারজি বললেন আপনি বুঝে কখনো বায়োস্কোপ যান না? আমি এই বুড়ো বয়সেও মাঝে মাঝে যাই, না গেলে ছেলে ছোকরাদের মতিগতি বোঝবার উপায় নেই। আমার আবার এক পালা নাতি নাতনি। এই সেদিন দেখলাম 200 বছরের পুরনো গল্পে এক মেম সাহেব ফ্রকের পর ফ্রক পরেই যাচ্ছেন। 200 বছরের পুরনো গল্পে পরেই যাচ্ছেন, মনে নেই 10 খানা না 12 খানা, তাতে নিদেন পক্ষে 40 গজ কাপড় লাগার কথা বলছে, তাতে নিদেন পক্ষে অর্থাৎ তাতে কম পক্ষে। আচ্ছা পেশোয়ার হবে, হ্যাঁ তোমাদের বইয়ে যেটা রয়েছে সেটা ঠিক। এখানে অনেক কিছু একসাথে টাইপ করে লেখা হয় তো অনেক সময় আকার ওকার বানান একটু এদিক ওদিক হয়ে যায়। বইয়ে যেটা রয়েছে সেটা ঠিক, সব সময় আমি কথাটা বলি। আচ্ছা সেই পরে যদি মেমরা নেচে কুদে থাকতে পারেন তবে মদ্দা পাঠান 20 গজি সালোয়ার পরে মারপিট করতে পারবে না কেন? আমি খানিকটা ভেবে বললাম হক কথা, হক মানে কি ঠিক কথা, তবে কিনা বাজে খরচ। বাজে খরচ কেন? 20 গজ কাপড় দিয়ে কেন একটা সালোয়ার বানাতে হবে, যেটা তো 2 গজ 3 গজেই হয়ে যায়। তাই লেখক বলতেছে ঠিক আছে কালচার এক একজনের এক এক রকম, তবে এটা নেহাতি বাজে খরচ। ইতোমধ্যে গল্পের ভিতর দিয়ে খবর পেয়ে গিয়েছি যে পাঠান মুল্লকের প্রবাদ দিনের বেলা পেশোয়ার ইংরেজের, রাত্রে পাঠানের। শুনে গর্ব অনুভব করেছি বটে যে বন্দুকধারী পাঠান কামানধারী ইংরেজদের সঙ্গে পাল্লা দিতে পারে, কিন্তু বিন্দুমাত্র আরাম বোধ করেনি। গাড়ি পেশোয়ার পৌঁছাবে রাত 9টায়। গাড়ি পেশোয়ার পৌঁছাবে কয়টায়? রাত 9টায়। তারা কিন্তু যাচ্ছে, তখনও জার্নি করছে। তখন যে কার রাজত্বে গিয়ে পৌঁছাবো তাই মনে মনে নানা ভাবনা ভাবছি। এমন সময় দেখি গাড়ি এসে পেশোয়ারেই দাঁড়ালো। তাহলে দেখো গাড়ি কিন্তু পেশোয়ারে চলে এসেছে। আচ্ছা দেখো এরপরে প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই, ঠিক আছে। পেশোয়ার স্টেশনে যে পৌঁছাই গিয়েছে সেখানে বেশি কি ছিল না, ভিড় ছিল না। জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলাম যে 6টি ফুটি পাঠানদের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক, 6 ফুটি মানে কি যে বিশাল লম্বা, 6 ফুট লম্বা লোকের থেকেও একটা বিশাল উঁচা লম্বা একটা ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। কাতর নয়নে তার দিকে তাকিয়ে যতদূর সম্ভব নিজের বাঙালিত্ব জাহির করার সঙ্গে সঙ্গে তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন তার নাম শেখ আহমদ আলী। তার নাম কি? শেখ আহমদ আলী। ওই যে তাকে যে রিসিভ করতে আসার কথা ছিল তার বন্ধুর বন্ধু, সেই বন্ধু, তার নাম কি? শেখ আহমদ আলী। আচ্ছা আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিতে তিনি তার দুহাত সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ, পরম উৎসাহে গরম সংবর্ধনা। অর্থাৎ তিনি ওই যে এক হাত দিয়ে তিনি হ্যান্ডশেক করতে গেলেন, কিন্তু উনি কি করলেন যে সাথে সাথে তার 2 হাত দিয়ে হাতটাকে মানে এইভাবে ধরলেন আর কি। আচ্ছা সে চাপে আমার হাতের 5 আঙুল তার 2 থাবার ভিতরে যখন লুকোচুরি খেলছে, অর্থাৎ সে বাঙালি মানুষ, বেটেখাটো মানুষ, আর ওই লোকটা এত বেশি উঁচু লম্বা ছিল, এত বেশি লম্বা, তার হাতের আঙুলগুলো লম্বা। তো তার হাত যখন তার হাতের মুঠোর মধ্যে ছিল তখন মনে হচ্ছিল তার হাত খুঁজেই পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। খানিকটা কোলে পিঠে খানিকটা টেনে হিস্টে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে কয়েকটা টাঙায় বসালেন। টাঙাই কি একটা বসার জায়গায়, ঠিক আছে, সেখানে বসালেন। আমি তখন শুধু ভাবছি ভদ্রলোক আমাকে চেনেন না, জানেন না, আমি বাঙালি, তিনি পাঠান। তাহলে এই যে বন্ধুর বন্ধু লোকটা কি ছিল? পাঠান। তবে যে এত সংবর্ধনা করছেন তার মানে কি? এর কতটা আন্তরিক আর কতটা লৌকিকতা। বলছে যে সে আমাকে চেনে না, জানে না, আমাকে এত আন্তরিকতা দেখাচ্ছে কেন? এটা কি সত্যি? আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক, অর্থাৎ তাদের পাঠানদের আতিথেয়তা একদমই আন্তরিক। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো আর কথাই নেই। অর্থাৎ পাঠানরা প্রচুর অতিথি পরায়ণ, সেটাই এখানে বোঝাচ্ছে। আরবি ভাষায় একটি প্রবাদ আছে, ইয়মু সফর নিসফা সফট, ঠিক আছে। এটার মানে হলো যাত্রার দিনই অর্ধেক ভ্রমণ, ঠিক আছে, যাত্রার দিনই কিনা অর্ধেক ভ্রমণ। পূর্ব বাংলায় একই প্রবাদ প্রচলিত আছে, সেখানে বলা হয় উঠোন সমুদ্র পেরোলে অধেক মুশকিল আসান। আহমদ আলীর উঠোনে পেরোতে গিয়ে আমার পাক্কা 7 দিন কেটে গেল।
ঠিক আছে, ওই যে শেখ আহমদ আলীর উঠান পেরোতে গিয়ে, অর্থাৎ মানে জায়গাটা বেশ বড়সড় ছিল। 8 দিনের দিন সকালবেলা আহমদ আলী স্বয়ং, অর্থাৎ সে নিজে এসে আমাকে একখানে বাসে ড্রাইভারের পাশে বসিয়ে তাকে আমার জানমাল বাঁচাবার জন্য বিস্তর দিব্য দিলাসা দিয়ে বিদায় দিলেন। দিব্য দিলাসা মানে কি জানো? তার প্রয়োজনীয় যত উপকরণ যা যা প্রয়োজন সবকিছু দিয়ে তাকে বিদায় দিলেন। একটা ট্রাকে উঠিয়ে দিলেন সেই কাবুলের উদ্দেশ্যে, একটা ট্রাকের ড্রাইভারের পাশে তাকে বসিয়ে দিলেন। হাওড়া স্টেশনে মনে হয়েছিল আমি একা। ঠিক আছে, তাহলে লেখক যাত্রা শুরু করেছিল কোথা থেকে? হাওড়া স্টেশন থেকে। এখন সে কোথায় আছে? পেশোয়ার আছে। আচ্ছা, আমি একা, এখন মনে হলো আমি ভয়ঙ্কর একা। ঠিক আছে, হাওড়া স্টেশনে তো তার মনে হচ্ছিল একা, এখন তার মনে হচ্ছে সেই দিন দুনিয়ায় একা। ভয়ঙ্কর একা এই অর্থে যে নো মিন্স ল্যান্ডই বলুন আর খাস আফগানিস্তানি বলুন, এসব জায়গায় মানুষ আপন আপন প্রাণ নিয়েই ব্যস্ত, অর্থাৎ এইসব জায়গায় সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কেউ অন্যের দিকটা দেখে না। সাধারণ লোকের বিবেক বুদ্ধি এসব দেশে এরকম কথাই কয়। তবু আফগানিস্তান স্বাধীন সভ্য দেশ। আর 5টা দেশ যখন খুন খারাপির প্রতি এত বেমালুম উদাসীন নয়, তখন তাদেরও তো কিছু একটা করবার আছে। এইভাবে 2-4টে পুলিশ 2-1 দিন অকুস্থলে ঘোরাঘুরি করে যায়। অর্থাৎ সেই সময় দেশে বিভিন্ন জায়গায় খুন খারাপি বা যুদ্ধ বিগ্রহ হয়তো লেগেছিল। তাই বলতেছে আফগানিস্তানরা ওরকম নয়, তবু বাইরের মানুষজনকে দেখে দেখে বোধহয় এদের দেশের পুলিশও ওইরকম একটু মানে গোলাগুলি করে। ঠিক আছে, ডান দিকে ড্রাইভার শিখ সর্দারজি। ঠিক আছে, ওই যে ট্রাকে উঠিয়ে দিয়েছিল বন্ধুর বন্ধু, তো ট্রাকে ওঠার পরে তার ডান দিকে বসেছিল ড্রাইভারটা কি ছিল? শিখ একটা সর্দারজি টাইপের লোক। বয়স 60-এর কাছাকাছি। ড্রাইভারের বয়স কত? 60-এর কাছাকাছি। কাঁচা পাকা দীর্ঘ দাড়ি, দেখো ড্রাইভারের বর্ণনা দিচ্ছে, কাঁচা পাকা দীর্ঘ দাড়ি। ও পরে জানতে পারলাম রাতকানা। ঠিক আছে, চলতে চলতে সে মাঝপথে জানতে পারলো কি যে ড্রাইভারটা হচ্ছে রাতকানা। চিন্তা করো কেমন একটা ব্যাপার। তুমি যাচ্ছ একজনের সাথে ভালো মনে, সে চালাচ্ছেও ভালো গাড়ি, হঠাৎ অর্ধেক রাস্তায় গিয়ে তুমি জানতে পারলে ড্রাইভার রাতকানা, তখন তোমার কেমন লাগবে বলো? আচ্ছা, এরপরে দেখো বলছে বাদিকে আফগান সরকারের এক কর্মচারী, ঠিক আছে, পেশোয়ার গিয়েছিলেন কাবুল বেতার কেন্দ্রের মাল সরঞ্জাম ছাড়িয়ে আনবার জন্য। সে পেশোয়ার গিয়েছিল কেন? বেতার কেন্দ্রের মাল সরঞ্জাম ছাড়িয়ে আনবার জন্য। সব ভাষাই জানেন, অথচ বলতে গেলে এক ফরাসি ছাড়া অন্য কোনো ভাষাই জানেন না। তাহলে সে যখন যাচ্ছিল, যেতে যেতে তার আরো একজনের সাথে দেখা হলো। সেটা কি? সেটা হচ্ছে একজন কর্মচারী। সে কর্মচারী কোথায়? আফগান সরকারের একটা কর্মচারী। আচ্ছা, অর্থাৎ আপনি যদি তার ইংরেজি না বোঝেন, তবে তিনি ভাবখানা করেন যেন আপনি যথেষ্ট ইংরেজি জানেন না, তখন তিনি ফরাসি যে 6টি শব্দ জানে সেগুলোই ছাড়েন। অর্থাৎ দেখো, ট্রাকে আরো একজন ছিল, সে ছিল একজন আফগান সরকারের কর্মচারী, সে তার কাজে গিয়েছিল। তো সে হচ্ছে, তাকে দেখলে মনে হয় সে অনেক জানে, কিন্তু সে তার ভাষায় ছাড়া আর কোনো ভাষাই কথা বলতে পারে না। এখন আমাদের লেখক তার ভাষা বোঝে না, তখন সে কি করলো? ইংলিশ বলা শুরু করলো। ইংলিশ বলা শুরু করলে সে ইংলিশটাও প্রপারলি পারে না। তখন লেখক তো বুঝতে পারতেছে না, ভুলভাল ইংলিশ বললে কি বোঝা যায়? তো লেখক যখন বুঝতে পারতেছে না, তখন ওই সরকারি কর্মচারীটা এমন একটা ভাব দেখাচ্ছে যেন লেখকই ইংরেজি বোঝে না, তাই তার ইংরেজি বুঝতে পারছে না। এদিকে তো সে ইংরেজিটা বলতেই পারতেছে না ঠিক করে। বুঝতে পেরেছো যে গল্পটা কোনো সুন্দর তোমার মজার কোনো গল্প না, এখানে বিভিন্ন জাতির নাম উল্লেখ রয়েছে, যে কারণে তোমাদের কাছে একটু কঠিন লাগতেছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা কঠিন টার্মে যাই নাই, যে কারণে তোমাদের মনে হতে পারে যে আমি এই পর্যন্ত বুঝি নাই। তোমরা কোথা থেকে এই জায়গাটা এই পর্যন্ত বুঝতে, তোমাদের কোথায় অসুবিধা আছে, কোন জায়গাটা তোমরা বুঝতে পারোনি, সেটা আমাকে জানো, আমি তোমাদেরকে বোঝাবো, তারপর আমি সামনের দিকে এগোবো। আর কমেন্ট যারা অহেতুকি করতেছো সেটাও বুঝতেছি, তো এই পর্যন্ত আমি রাখলাম, এই পর্যন্ত বোঝাও যে কোথায় তোমরা বুঝতে পারোনি। এখন তুমি যদি বলো আমি জাতিগুলোর নাম মনে রাখতে পারবো না, তো কষ্ট, সবকিছু কি এত সহজ? তুমি পেশোয়ার একটা জাতি, তারা কোথায় বসবাস করে, আফগানিস্তানের লোকদেরকে বলতেছে তুমি হচ্ছে এই জিনিসগুলো তুমি একটু পড়বা না, তুমি সবকিছু তোমাকে মজার মজার গল্প শোনাবে, এত সহজ সবকিছু? বুঝলাম না তো তোমাদের কথাবার্তা। তোমার তো এটা কোনো উপন্যাস না যেটা তোমার ইন্টারেস্টিং লাগবে, তাই না? এটা কি কোনো উপন্যাস তোমাকে পড়তে দিছে? এটা কি তোমার মজা লাগার জন্য কোনো গল্প দিছে? এই সবকিছু আমি তো বলতেছি এটা তোমার পাঠ্য বইয়ের গল্প, যেখান থেকে তোমার প্রশ্ন আসবে এবং তোমাদের অ্যান্সার করতে হবে। এই জিনিসটা কেন তোমাদের মাথায় ঢুকছে না আমি তো বুঝতে পারছি না।
সহজ সহজ গল্প তো আমরা পড়েছি, সহজ সহজ কবিতা পড়েছি। তোমাদের একটু হার্ড টার্মের কবিতা গল্প যদি তোমরা বলো, কবিতা সবগুলোই সহজ। একটু হার্ড টার্মের গল্প যদি বলো, এই গন্তব্য কাবুল, আর লাস্ট দিন আমরা পড়িয়েছিলাম কপিল দাস মুর্মুর শেষ কাজ। তো সেটা তোমাদের ইজি করে দিয়েছি, তোমরা বুঝেছো ইনশাল্লাহ। আমি প্রশ্ন যখন করেছি তখন তোমরা বলেছো বুঝেছো, তাহলে আমি ধরে নিতে পারি তোমরা বুঝেছো। তাহলে তখনও যদি আপনি তার বক্তব্য না বোঝেন তবে তিনি উর্দু ছাড়েন, অর্থাৎ ওই যে আফগান কর্মচারীর ইংরেজি যদি তুমি বুঝতে না পারো একান্তই, তখন সে তার নিজের ভাষায় উর্দুতেই কথা বলতে শুরু করে। শেষটাই এমন ভাব দেখান যে অশিক্ষিত বর্বরদের সঙ্গে কথা বলবার ঝাঁকমারি আর তিনি কত পোহাবেন। ঝাঁকমারি মানে কি, অসভ্য বর্বরদের সাথে কথা বলার মতন বোকামি তিনি আর কত করবেন, এই ঝামেলা কত আর পোহাবেন। অর্থাৎ লেখক তো সে ভুলভাল ইংরেজি বলতেছে সেটাও বুঝতেছে না, তার ভাষায় উর্দু বলতেছে সেটাও বুঝতেছে না। তখন তিনি শেষে এমন একটা ভাব দেখাচ্ছে যে অসভ্য পাগল ছাগল মানুষের সাথে, এসব ক্ষুদ্র মানুষের সাথে কথাবার্তা বলে আমি নিজেই নিজের সময় নষ্ট করছি, এরকম একটা ব্যাপার তিনি দেখাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো বলছে, অথচ পরে দেখলাম ভদ্রলোক অত্যন্ত বন্ধুবৎসল। অর্থাৎ প্রথম দেখাতে ভদ্রলোককে এরকম একটা কঠিন মানুষ বলে মনে হলেও যখন একটু সময় গেল তখন সে বুঝতে পারলো যে না, লোকটা মিশুক আছে, বন্ধুবৎসল, বিপন্নের সহায়। অর্থাৎ যখন তার কোনো উপায় নেই, একান্তই একা সে, সেই সময় তাকে সঙ্গ দিয়েছিল। তারও পরে বুঝতে পারলাম ভাষা বাবদে ভদ্রলোকের এই দুর্বলতা কেন, যখন শুনতে পেলাম যে তিনি অনেক ভাষায় পাণ্ডিত্যের দাবি করে বেতারে চাকরি পেয়েছেন। বুঝতে পেরেছো, সে দাবি করতেছে যে সে অনেক জানে, কিন্তু আলটিমেটলি কোনো কিছু যে অনেক জানে সে দেখা যায় যে কোনো কিছুই প্রপারলি জানে না। ঠিক আছে, তো তার ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে এমন। বাসের পেটে এক পাল কাবুলি ব্যবসায়ী। বাসের পেটে মানে কি, বাসের মধ্যে এক পাল মানে বাসের মধ্যে হচ্ছে যাত্রীরা সবাই ছিল কাবুলি ব্যবসায়ীরা। আচ্ছা, পেশোয়ার থেকে সিগারেট, গ্রামোফোন, রেকর্ড, প্যালেট বাসন, ঝাড় লণ্ঠন, ফুটবল, বিজলিবাতি, সাজ সরঞ্জাম, কেতাব, পুঁথি, এক কথায় দুনিয়ার সব জিনিস কিনে নিয়ে যাচ্ছে। অর্থাৎ তারা হচ্ছে যে ব্যবসা করার উদ্দেশ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল। বাদ বাকি প্রায় সবকিছু আমদানি করতে হয় হিন্দুস্তান থেকে, অর্থাৎ ইন্ডিয়া থেকে আমদানি করতে হয়, কিছুটা রুশ থেকে। এসব তথ্য জানবার জন্য আফগান সরকারের বাণিজ্য প্রতিবেদন পড়তে হয় না। কাবুল শহরে একটা চক্কর মারলে বোঝা যায়, হয় না, যে একটা শহরে তুমি একটু ঘোরাঘুরি করলে সেই শহরের খুঁটিনাটি তুমি বুঝতে পারো যে শহরটা কেমন। তো এটা হচ্ছে ওই রকম একটা ব্যাপার বোঝাচ্ছে যে কাবুল শহরটাকে যদি আমার বুঝতে হয় তাহলে এই কাবুলের পেপার পত্রিকা, সরকারি জিনিসপত্র পড়ার দরকার হয় না, মানে শহরের মধ্যে এদিক ওদিক করলেই বোঝা যায়। সেসব পরের কথা। পেশোয়ার থেকে জমরুদ দুর্গ 10.5 মাইল। জমরুদ দুর্গ, এই যে জমরুদ দুর্গ, এখন তোমরা বলবা এটা কঠিন, এটা একটা জায়গার নাম, এগুলো এমসিকিউ আসবে, এগুলো জানতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, জমরুদ দুর্গ 10.5 মাইল। পেশোয়ার থেকে জমরুদ দুর্গ কতটুকু দূরত্ব? 10.5 মাইল। সেখানে এক দফা পাসপোর্ট দেখাতে হলো। অর্থাৎ হয় না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে পাসপোর্ট শো করতে হয়, তো সেখানেই পেশোয়ার থেকে যখন সে জমরুদ দুর্গে যাবে তখন যাওয়ার পথে তাকে কি করলো, পাসপোর্ট শো করতে হলো। তারপর খাইবার গিরিশঙ্কর একটা জায়গা, ঠিক আছে, যে ওই পাসপোর্ট শো করার পরে একটা টানেলের মধ্যে ঢুকতে হয়, সেখানে দিয়ে ভেতরে যত দূর যায় সব গিরিশঙ্কট, অর্থাৎ মানে জায়গাটাকে খাইবার, জায়গাটার নাম সে খাইবার গিরিশঙ্কট, একদম খাড়া পাহাড়, সেখানে এরকম সব ডেঞ্জারাস জায়গা পাড়ি দিয়ে তবে কাবুলে যেতে হয়। দুদিকে 1000 ফুট উঁচু পাথরের ন্যাড়া পাহাড়। ন্যাড়া পাহাড় কেন বলছে, সে পাথরে তো গাছপালা হয় না, তো গাছপালা নাই, তো তাই বলতেছে ন্যাড়া পাহাড়। মাঝখানে খাইবার পাস, অর্থাৎ মাঝখান দিয়ে হচ্ছে খাড়া রাস্তা। একজোড়া রাস্তায় একে বেঁকে একে অন্যের গা ঘেঁষে চলছে কাবুলের দিকে। পাসপোর্ট শো করে যখন তারা ওই জায়গা দিয়ে যাচ্ছিল তখন একটা নতুন রাস্তা শুরু হলো। যেমন তোমরা যদি কেউ দক্ষিণবঙ্গে থাকো, পদ্মা সেতুর কথা আমি বলবো, পদ্মা সেতুতে যাওয়ার আগে ওখানে একটা টোল দিতে হয়, তারপরে শুরু হয় এলিভেটেড এক্সপ্রেস, তাই না? সে জায়গাটা পুরো অন্যরকম। সিগারেট, গ্রামোফোন, এগুলো থেকে কি এমসিকিউ আসবে? অবশ্যই আসবে। এখান থেকে বহুপদী আকারে এমসিকিউ আসবে যে তারা কিসের বিজনেস করতো, কি কি সরঞ্জাম তাদেরকে কিনে নিতে হতো। আচ্ছা দেখো,
এরপরে বলছে এক রাস্তা মোটরের জন্য, অন্য রাস্তা উট, খচ্চর, গাধা, ঘোড়ার পণ্যবাহী বা কারাভ্যানের জন্য। অর্থাৎ সেখানে দুইটা রাস্তা ছিল, বুঝছো? ওই যে গিরি সংকটের মতো দুইটা রাস্তা, একটা রাস্তা দিয়ে হলো যেত কি যেত মোটরের জন্য অর্থাৎ গাড়ি ঘোড়ার জন্য, আর আরেকটা রাস্তা দিয়ে ওই যে মানে ওখানে তো সবাই উটের পিঠে চলতো, গাধার পিঠে চড়তো, তো ওই সমস্ত যানবাহন চলাচলের জন্য। সংকীর্ণতম স্থলে দুই রাস্তা মিলে 30 হাতও হবে না, অর্থাৎ সেই ওই যে রাস্তাটার প্রশস্ততা খুবই কম, একদম খাড়া, মানে এটা খাদ, বুঝছো? আচ্ছা, সে রাস্তা আবার মাতালের মতো টলতে টলতে এত এঁকে বেঁকে গিয়েছে যে কোনো জায়গায় দাঁড়ালে চোখে পড়ে ডানে বাঁয়ে পাহাড়, সামনে পেছনে পাহাড়। মাতালের মতো কেন বলছে? মাতাল টিভিতে আমরা কেমন দেখি, মাতাল হচ্ছে হাটে, এখানে এক পা দেয়, ওখানে একবারে হেলে দুলে। তো রাস্তাগুলো এতটা আঁকা বাঁকা হয়ে গিয়েছে যে বলতেছে মাতালের মতো এঁকে বেঁকে যাচ্ছে। আচ্ছা, দ্বীপ্রহর সূর্য সেই নরকুণ্ডে সোজা নেমে এসেছে, তাই নিয়ে চতুর্দিকে পাহাড় যেন লোফালোফি খেলছে। অর্থাৎ এইরকম একটা জায়গায় যখন সূর্য যায়, গাছগাছালি নাই, সূর্যের আলো একদম তীব্রভাবে মানুষের গায়ে পড়ে, প্রচন্ড উত্তপ্ত একটা জায়গা। তো সেটাই বলতেছে, তার মধ্যেই রাস্তাঘাট যেন সব লুটোপুটি খেলছে প্রকাণ্ড সূর্যের আলোতে। অবাক হয়ে দেখছি সেই গরমে বুখারার পুস্তিন অর্থাৎ ফার ব্যবসায়ীরা 2 ইঞ্চি পুরো লোমওয়ালা চামড়ার ওভারকোট গায়ে দিয়ে খচ্চর খেদিয়ে খেদিয়ে ভারতবর্ষের দিকে চলেছে। ঠিক আছে, প্রচন্ড গরম, তার মধ্যে দেখতেছে যে একদল লোক কি করছে, একদম ভারী জামা কাপড় পরে আছে। এটা হচ্ছে তাদের সংস্কৃতি, ওখানে হচ্ছে তাদের অভ্যস্ত, তারা ওটা পরে। তাদের গায়ে যাতে সূর্যের আলো না আসে, মানে সূর্যের আলো যাতে বেশি তাদের গায়ে পড়তে না পারে, এই কারণে তারা এই বড় বড় জামা কাপড় গুলো পরতো। কিন্তু এটা দেখে লেখক ভাবতেছে এত বড় বড় জামা কাপড় এই প্রচন্ড রোদে পরছে কি করে। আচ্ছা, সর্দারজিকে রহস্য সমাধানের অনুরোধ জানালে তিনি বললেন, অর্থাৎ তারা কেন এরকম বড় বড় জামা কাপড় পরছে এটা জিজ্ঞেস করলো। যাদের অভ্যাস হয়ে গিয়েছে তাদের পক্ষে সত্যি এরকম পুরো জামা এই গরমে আরামদায়ক, অর্থাৎ যাদের অভ্যাস হয়ে গেছে তাদের জন্য আরামদায়ক, কারণ সূর্যের আলো গায়ে লাগছে না, বাইরের গরম ঢুকতে পারে না, শরীর ঠান্ডা রাখে। ঘাম তো আর এদেশে হয় না, আর হলেই বা কি, এরা তার থোড়াই পরোয়া করে, অর্থাৎ এরা হচ্ছে এই দেশের ওয়েদারটা এমন যে ঘাম বেশি হয় না। ঠিক আছে, আর এরা ঘাম হলেও ওগুলোর পরোয়া করে না, তাদের অভ্যাস হয়ে গেছে। এটুকু বলতে বলতে দেখলাম গরমের হলকা মুখে ঢুকে সর্দারজি গলা শুকিয়ে দিল। গল্প জমাবার চেষ্টা বৃথা, অর্থাৎ সর্দারজি যে সমস্ত গল্প বলছিল তার ভালো লাগছিল না প্রচন্ড গরমের কারণে। কত দেশের কত রকমের লোক পণ্যবাহিনীর সঙ্গে সঙ্গে চলেছে, কত ঢঙের টুপি, কত রঙের পাগড়ি, কত যুগের অস্ত্র, গাদা বন্দুক থেকে আরম্ভ করে আধুনিকতম জার্মান মাউজার, এগুলো হচ্ছে সব বিভিন্ন মানে বস্তুর নাম বলছে, বুঝতে পেরেছো? দামেস্কের বিখ্যাত সুদর্শন তরবারি, এগুলো সব জায়গার নাম। আচ্ছা, সুপারি কাটার জাতির মতো জামধার মোগল ছবিতে দেখেছিলাম, বাস্তবে দেখলাম হুবহু সেই রকম গোলাপি সিল্কের কোমরবন্ধের গোজা। ঠিক আছে, কোমরবন্ধে গোজা, কোমরবন্ধ মানে কি বেল্টের মতো ওরকম একটা গোজা রয়েছে। অনেক সময় হয় না বেল্টের এই যে সাইডে আমরা রাখে, তলোয়ার রাখে, তো ওই রকম। কারো হাতে কানজোখা পেতলে বাঁধানো লাঠি, আচ্ছা কারো হাতে লম্বা ঝকঝকে বসা, এগুলো সব বিভিন্ন সরঞ্জাম। ঠিক আছে, এগুলো সরঞ্জামের নাম। উঠের পিঠে পশমের রেশমে বোনা কত রঙের কার্পেট, কত আকারের সমভার, অর্থাৎ এগুলো সব বিভিন্ন জিনিসপত্র। এক কথায় সে বোঝাচ্ছে যে সে যত যাচ্ছে তত বিচিত্র বিচিত্র সব জিনিসপত্রের সাথে সে পরিচিত হচ্ছে, বিচিত্র বিচিত্র সব সংস্কৃতির সাথে সে পরিচিত হচ্ছে, বিচিত্র ধরনের পোশাক আশাক, চাল চলন। যত কাবুলের কাছাকাছি যাচ্ছে তত তার সবকিছুই নতুন নতুন মনে হতে লাগলো। বস্তা বস্তা পেস্তা বাদাম, আখরোট, কিসমিস, আলু বোখারা চলেছে হিন্দুস্তানের বিরিয়ানি পোলাওয়ের জৌলুস বাড়াবার জন্য, অর্থাৎ এগুলো কিন্তু আফগানিস্তানে অনেক ভালো হয়। ঠিক আছে, এগুলো কিন্তু আফগানিস্তানে অনেক ভালো হয়। কোনগুলো? এই যে কাজু বাদাম, পেস্তা বাদাম, আলু বোখারা, আমরা কিন্তু আসলেই বিরিয়ানি রাঁধতে এগুলো ব্যবহার করি, তাই না? আরো চলেছে, শুনতে পেলাম কোমরবন্ধের নিচে ইজারের ভাজে, পুস্তিনের লাইনিং এর ভিতরে আফিং আর হাসিস না ককেনি না আরো কিছু, সবাই চলেছে অতি ধীরে ধীরে অতি মন্থরে, অর্থাৎ তারা লুকিয়ে লুকিয়ে কি নিয়েছে, ওই যে আফিং। ঠিক আছে, আফিং, কোকেন, এগুলো কি ওই যে নেশা জাতীয় দ্রব্য, অর্থাৎ মাদক চোরাচালান করে যারা, ওই যে লুকিয়ে লুকিয়ে, সেটার কথা বলছে, যে বর্ডার দিয়ে এরকম লুকিয়ে লুকিয়ে মাদক পাচার করা হয়।
পাঠান দুবার বলেছিল, আমি তৃতীয়বার সেই প্রবাদ শপথ রূপে গ্রহণ করলাম। হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা। হন্তদন্ত হওয়া মানে কি? তাড়াহুড়ো করা মানে শয়তানের রাস্তায় যাওয়া। কে বলে বিংশ শতাব্দীতে অলৌকিক ঘটনা ঘটে না? আমার সকল সমস্যার সমাধান করে যেন ধমার করে শব্দ হলো। কাবুলি তড়িৎ গতিতে চোখের ফোঁটা খুলে আমার দিকে বিবর্ণ মুখে তাকালো। আমি সর্দারজির দিকে তাকালাম। তিনি দেখে অতি শান্তভাবে গাড়িখানা একপাশে নিয়ে দাঁড় করালেন। বললেন, টায়ার ফেসেছে, অর্থাৎ টায়ার পাংচার হয়ে গিয়েছে। হিন্দুস্তান কেন বলছেন? কারণ ওইখান থেকে হিন্দুস্তানের বর্ডার ছিল। যেমন আমি বাংলাদেশ থেকে যদি কিছু এত সহজেই বর্ডার ক্রস করে পার করতে যাই কোনো জিনিস, তাহলে আমি কোথায় দিব? নিশ্চয়ই আমি ইয়াতে দিব, ইন্ডিয়ায় দিব, নয়তো হচ্ছে এই পাশে আছে মায়ানমার, এই পাশে দিব। আমি তো আর ওই বর্ডার দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে তো আমি আর আমেরিকা যেতে পারবো না। তো ওইখান থেকে হিন্দুস্তান মানে ইন্ডিয়াকে বোঝাচ্ছে, ইন্ডিয়ার বর্ডার, আর সেটা হচ্ছে কাছাকাছি, এই কারণে হিন্দুস্তান বলছে। দেখো, ওই যে তাড়াহুড়ো করে যেতে গিয়ে ড্রাইভার তাড়াহুড়ো করতে গিয়ে গাড়ির হচ্ছে টায়ার পাংচার হয়ে গিয়েছে। এই কারণে সে বলতেছে যে হন্তদন্ত করা মানে শয়তানের রাস্তায় হোটে, এবং একজন অন্যজনের দিকে তাকাচ্ছে। কি করবে? কোন রকম গাড়িটা সাইড করলো। এমনিতেই জায়গাটা ছিল প্রচন্ড খাদ, তাই না? বিপজ্জনক একটা রাস্তা ছিল, প্রয়োজন ছিল না। তবু সর্দারজি আমাদের স্মরণ করিয়ে দিলেন যে খাইবার পাসের রাস্তা দুটো সরকারের বটে, কিন্তু দুদিকে জমি পাঠানের। বলতেছে এই যে খাইবার পাসের যে রাস্তা, এটা দুই সরকারের, তাদের দেশের সরকারেরও, পাশের দেশের সরকারেরও, কিন্তু এই রাস্তার দুই পাশের যে জমি যা কিছু দেখছো সবকিছু হচ্ছে পাঠানদের। সেখানে নেমেছো কি মরেছো, ঠিক আছে? সেখানে নেমেছো কি মরেছো, অর্থাৎ অন্য দেশের। সেই জায়গায় রাখলে তো হিন্দুস্তান হচ্ছে ইন্ডিয়া। আচ্ছা দেখো, আড়ালে আবডালে পাঠান সুযোগের অপেক্ষায় ওত পেতে বসে থাকে, অর্থাৎ পাঠানরা গুলিয়ে করে বর্ডারে বসে থাকে। যেই তাদের মধ্যে কেউ প্রবেশ করে তখনই তারা গুলি করে। নামলেই করাক্টিং, অর্থাৎ হচ্ছে ওই যে গুলি করে আর কি, সেটা বোঝাচ্ছে। তারপর কি কায়দা সবকিছু হরণ করে, তার বর্ণনা দেওয়ার আর প্রয়োজন নাই, অর্থাৎ তারা সবকিছু কি ছিনিয়ে নেয়। পাঠান যাতে ঠিক রাস্তায় বুকের ওপর রাহাজানি না করে, তার জন্য খাইবার পাসের দুদিকে যেখানে বসতি আছে সেখানকার পাঠানদের ইংরেজ 2 টাকা করে বছরে খাজনা দেয়, অর্থাৎ তারা পাহারা বসিয়েছে যাতে কোনো ধরনের কি ওই যে সবকিছু ছিনিয়ে নিতে, ডাকাতি করতে কেউ না পারে। পরে আরেকটি শর্তে অতি কষ্টে আদায় করেছে, আফ্রিদিতে ঝগড়া বাঁধলে রাস্তায় এপারে ওপারে যেন বন্দুক না মারা হয়। ঠিক আছে, অর্থাৎ এই এক প্রতিবেশী দেশের সাথে ঝগড়া বাঁধলে সাথে সাথে যাতে কেউ গুলি না করে সেই জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে। মোটর আবার চললো, অর্থাৎ তারা ওই যে গাড়ি পাংচার হয়ে গিয়েছিল না, এসব দেখতে দেখতে তাদের গাড়ির চাকা সারিয়ে ফেললো। কাবুলির গলা ভেঙে গিয়েছে। আচ্ছা, তবু বিড়বিড় করে যা বলছিলেন তার নির্যাস কিছু ভয় নেই সাহেব, অর্থাৎ বিড়বিড় করে তিনি বলছিলেন যে ভয় পাওয়ার দরকার নেই, কালে কাবুল পৌঁছাচ্ছি, সেখানে পৌঁছাবে করে কাবুল নদীতে ডুব দেব। অর্থাৎ বলতেছে এখানে যে এত পরিমাণ গরম, বললো না যে কি পরিমাণ গরম সেখানে, তা বলছে কালকেই কাবুলে পৌঁছে যাব, কাবুলে পৌঁছাতে পারলে সাথে সাথে পানিতে ডুব দিব। বরফ গলা হিম জল পাহাড় থেকে নেমে আসছে, দিল জান কলিজা সব ঠান্ডা হয়ে যায়। আমি বললাম আপনার মুখে ফুল চন্দন পড়ুক, অর্থাৎ এত বেশি গরম ছিল যে লেখক এটা শুনে খুব খুশি হয়ে গেল। বললো তাই যেন হয়, আপনার কথা যেন ঠিক হয়, ঠান্ডা পানির সন্ধান যেন পায়। খাইবার পাস তো দুঃখের সুখে পেরুলাম এবং মনে আশা করলাম এইবার গরম কমবে। ঠিক আছে, ওই যে গিরি যে খাদ, সে খাদ তারা পার হয়ে গেছে। এবার লেখক বলতেছে আমি এবার আশা করলাম বোধহয় এবার গরম একটু কমবে। কমলো বটে, কিন্তু পাশের ভিতর পিচ ঢালা রাস্তা ছিল, তা সে সংকীর্ণ হোক আর বিস্তীর্ণই হোক, এখন আর রাস্তা বলে কোনো বালাই নেই। হাজারো বছরের লোক চলাচলের ফলে পাথর এবং অতি সামান্য মাটির উপরে যে দাগ পড়েছে তার উপর দিয়ে মোটর চললো, অর্থাৎ সেখান থেকে রাস্তা, পিচের রাস্তা শেষ হয়ে গিয়েছিল। ওই গিরি খাদের পরে পিচের রাস্তা শেষ, তারপরে পাথরের উপরে মানুষ চলাচল করতে করতে একটা রাস্তা করে নিয়েছে, তার উপর দিয়ে তাদের গাড়ি চলছিল। এ দাগের উপর দিয়ে পণ্য বাহিনী যেতে আসতে কোনো অসুবিধা হয় না, কিন্তু মোটর আরোহীর পক্ষে যে কত দূর পীড়াদায়ক হতে পারে তার খানিকটা তুলনা হয় বীরভূম বাঁকুড়ার ডাঙ্গা ও খোয়াইয়ে রাত্রিকালে গরুর গাড়ি চড়ার সঙ্গে। যদি সে গাড়ি 20 মাইল বেগে চলে, ভিতরে খড়ের পুরু তোষক না থাকে এবং ছোট বড় নুড়ি দিয়ে ডাঙ্গা খোয়াই ছেয়ে ফেলা হয়। আচ্ছা, লান্ডি কোটাল থেকে দক্কা 10 মাইল, এটা বলছে এখানে বলছে হচ্ছে
যে রাস্তার অবস্থা এত খারাপ ছিল, বড় বড় গাড়ি ঘোড়াতে একটু ঝাঁকুনি কম লাগে, ঠিক আছে, সেই সবে না হয় যাওয়া যায়, কিন্তু ছোটখাটো গাড়ি ঘোড়া যেগুলো, মোটরযান যেগুলো, ওগুলোতে যেতে গেলে রাস্তা এত খারাপ যে ভেতরে মানুষের কোমর ভেঙে যাবে এরকম অবস্থা। তো লেখক আবার বলতেছে যে এইসব আমি বুঝতে পারছি, অনেকটা আমার দেশের মতন অবস্থা। তার দেশে একটা জায়গা আছে, সেখানে ওরকম রাস্তাঘাট ভালো না, ওখানেও যাইতে গেলে ওরকম মনে হয় যেন কোমর ভেঙে গিয়েছে। তাই লেখক বলতেছে আমার এখন ঠিক ওই রকমই অনুভব হচ্ছে। এরপরে বলছে সেই মরু প্রান্তরে দক্কা দুর্গ অত্যন্ত অবান্তর বলে মনে হলো। মাটি আর খড় মিশিয়ে পিঠে পিঠে উঁচু দেয়াল গড়ে তোলা হয়েছে আশপাশের রঙের সঙ্গে রং মিলিয়ে, ফ্যাকাশে ময়লা ঘিনঘিনে হলদে রং। দেয়ালের ওপরের দিকে এক সারি গর্ত, দুর্গের লোক তারই ভেতর দিয়ে বন্দুকের নল গলিয়ে নিরাপদে বাইরে শত্রুকে গুলি করতে পারে। দূর থেকে সেই কালো কালো গর্ত দেখে মনে হয় যেন অন্ধকারের উপরে নেওয়া চোখের শূন্য কোটর। অর্থাৎ দেখো, ছোট ছোট দুর্গ ছিল যেইগুলোতে তারা বন্দুক তাক করে রাখতো, যেহেতু সেটা একটা বর্ডার এলাকা ছিল, আগেই বুঝতে পেরেছে এতক্ষণে, তো ছোট ছোট গর্ত করে বন্দুক তাক করে রাখতো। লেখকের দূর থেকে মনে হলো ওটা যেন ওই যে চোখ না থাকলে চোখের যে কোটরটা যেরকম অন্ধকার দেখা যায়, লেখকের মনে হচ্ছে সব যেন ওরকম চোখের কোটরের মতন ওরকম গোল গোল অন্ধকার সব জায়গা। লেখকের যেটা দেখতে মোটেও ভালো লাগছিল না। আচ্ছা, কিন্তু দুর্গের সামনে এসে বাঁদিকে তাকিয়ে চোখ জুড়িয়ে গেল। যখন সে দুর্গের সামনে আসলো তখন তার চোখ একদম জুড়িয়ে গেল। ছলছল করে কাবুল নদীর বাঁক নিয়ে এক পাশ দিয়ে চলে গিয়েছেন, ডান দিকে এক ফালি সবুজ অচল লুটিয়ে পড়েছে। দেখো ছলছল করে কি করছে কাবুল নদী, ঠিক আছে। এত গরমের মধ্যে যখন সে ওই যে দুর্গে পৌঁছালো, দুর্গে পৌঁছানোর পরে যখন সে দুর্গের সামনে আসলো, সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে হায় হায়, এখান থেকে একটুখানি দূরেও তো এত পরিমাণে গরম, গাছগাছালির কোনো দেখা নেই। আর এইখানে এসে সে দেখলো কি নদী প্রবাহিত হচ্ছে, তার পানি আবার ছলছল করে শব্দ করছে, এক পাশে আবার পানি পাওয়ার কারণে এত সুন্দর করে ঘাস গাছগাছালি গুল্ম লতাপাতা গজিয়েছে, মনে হচ্ছে যেন একটা সবুজ আঁচল বিছিয়ে রেখেছে। সে অবাক হচ্ছে এই ভূপ্রকৃতি দেখে। আচ্ছা, কাবুলি বললেন চলুন দুর্গের ভিতরে যাই, পাসপোর্টে দেখাতে হবে আমরা সরকারি কর্মচারী, তাড়াতাড়ি ছেড়ে দেবে, তাহলে সন্ধ্যার আগেই জালালাবাদ পৌঁছতে পারবো। অর্থাৎ ওইখানে গিয়েও পাসপোর্ট শো করতে হয়। তো ওই যে কাবুলি যে লোকটা ছিল সে বলতেছে তাড়াতাড়ি পাসপোর্টটা দেন, আমরা গিয়ে বলবো আমরা সরকারি কর্মচারী, যেহেতু তার সাথে একজন ছিল সরকারি কর্মচারী, তাই না। তা উনি বলতেছে পাসপোর্ট আমার কাছে দেন, আমরা গিয়ে বলবো সরকারি কর্মচারী, তাহলে আমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিবে। আচ্ছা, দুর্গের অফিসার আমাকে বিদেশি দেখে প্রচুর খাতির যত্ন করলেন, যেহেতু সেখানকার মানুষজন হচ্ছে সব পাঞ্জাবি শিখ, তাই না। তো সেখানে দেখলাম একটা বাঙালি, মানে কি সে তো বিদেশি, তো দেখে তার বেশ আদর আপ্যায়ন করলো। দক্কার মতো জায়গায় বরফের কল থাকার কথা নাই, কিন্তু যে শরবত খেলাম তার জন্য ঠান্ডা জল কুজোতে কি করে তৈরি করা সম্ভব হলো বুঝতে পারলাম না। কুজো কি জানো? কুজো হচ্ছে যে মাটির মানে কলস টাইপের, মাটির কলসি টাইপের, যেটার মধ্যে পানি রাখলে অনেক ঠান্ডা থাকে। তো বলতেছে এইরকম একটা উত্তপ্ত জায়গায় আমাকে এত ঠান্ডা শীতল একটা শরবত খাওয়ালো। সে আবার এটাও বলছে যে এইরকম একটা জায়গায় তো বরফের কল থাকার কথা না, যেখানে বরফ তৈরি করা হয়, তাহলে আমাকে এত ঠান্ডা শীতল শরবত তিনি কি করে খাওয়ালেন। আচ্ছা দেখো, আফগানিস্তানের অফিসার যদি কবি হতে পারতেন তবে তার পক্ষে পীর হয়ে ভবিষ্যৎবাণী করাও কিছুমাত্র বিচিত্র নয়। তিনবার চাকা ফাটলো, ঠিক আছে, ওই যে গাড়িতে যাইতে যাইতে 3বার চাকা নষ্ট হয়েছিল। আর ইঞ্জিন সর্দারজির উপর গোসা মানে কি ইঞ্জিন সর্দারের উপর রাগ করে 2বার গুম হলেন, অর্থাৎ 2বার ইঞ্জিন বন্ধ হয়ে গেছিল। চাকা সারালো হ্যাজি মেনন, তদারক করলেন সর্দারজি, ঠিক আছে, চাকা সারালেন কে? হ্যাজি মেনন, এবং তদারকি করলেন কে? সর্দারজি। জালালাবাদ পৌঁছাবার কয়েক মাইল আগে সর্দারজির কোমর বন্ধ অথবা নীতিবন্ধ কিংবা বেল্ট, ঠিক আছে, মানে যে সর্দারজির যে বেল্ট ছিল সেটা ছিঁড়ে 2 টুকরো হয়ে গেল। তখন খবর পেলাম সর্দারজিও রাতকানা, ঠিক আছে। ওই এলাকার মানুষ তাহলে কি ম্যাক্সিমামই রাতকানা ধরে নিলাম। রেডিওর কর্মচারী আমার কানটাকে মাইক্রোফোন ভেবে ফিস ফিস করে প্রচার করে দিলেন, আদ্যকার মতো আমাদের অনুষ্ঠান এইখানেই সমাপ্ত হলো। আদ্যকার মানে কি? আজকের মতো আমাদের অনুষ্ঠান এইখানেই সমাপ্ত হলো। কাল সকাল 7টায় আমরা আবার উপস্থিত হব।
আধ মাইলটা দূরে আফগান সরাই, ঠিক আছে, লেখকরা যেখানে ছিল সেখান থেকে আধা মাইল দূরে কি ছিল, আফগানের সরাইখানা ছিল। বেতারের সাহেব ও আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে চললো। বাদ বাকি আর সকলে হই হুল্লা করে গাড়ি ঠেলে নিয়ে চললো, কারণ কি গাড়ির ওই যে চাকা নষ্ট হয়ে গিয়েছিল। আচ্ছা, সর্দারজি তন্নি করে বললেন, অর্থাৎ তাড়াতাড়ি করে বললেন, একটু পা চালিয়ে, অর্থাৎ একটু তাড়াতাড়ি হাঁটো, সন্ধ্যা হয়ে গেলে সরাইয়ের দরজা বন্ধ করে দিবে, আমরা তখন আর ঢুকতে পারবো না। সরাই তো নয়, ভীষণ দুশ্মনের মতো দাঁড়িয়ে এক চৌকো দুর্গ, ঠিক আছে, ওই দুর্গকে বলা হচ্ছে সরাই। কর্ম অন্তে নিভৃত পান্থশালাতে বলতে আমাদের চোখে যে স্নিগ্ধতার ছবি ফুটে ওঠে, এর সঙ্গে তার কোনো সংস্রব নেই। 30 ফুট উঁচু হলদে মাটির নিরেট চারখানা দেয়াল, ঠিক আছে, ওই দুর্গটা কেমন ছিল, 30 ফুট উঁচু ছিল, হলদে মাটির একদম শক্ত চারটা দেয়াল ছিল, সামনের খানাতে এক বিরাট দরজা, তার ভেতর দিয়ে উট, বাস, ডাবল ডেকার পর্যন্ত অনায়াসে ঢুকতে পারে, কিন্তু ভেতরে যাবার সময় মনে হয় এই শেষ ঢোকা, এ দানবের পেট থেকে আর বেরোতে হবে না। ওই সরাই হচ্ছে কি একটা দুর্গের মতো, হয় না, আমরা অনেক সময় ব্রিজের নিচ দিয়ে যাই, তখন আমাদের মনে হয় যেন কি অন্ধকার, এর মধ্যে ঢুকে আর কি করে বের হবো, তো ওই সরাইটা ওরকম ছিল, একটা দুর্গের মতো হলদে দেয়ালের একটা জায়গা ছিল, যেটা ওরকম প্রচন্ড অন্ধকার ছিল। ঢুকেই থমকে দাঁড়ালো, দুর্গের মধ্যে ঢুকে এসে কি করলো, থমকে দাঁড়ালো। কত শত শতাব্দীর পুঞ্জীভূত দুর্গন্ধ আমাকে ধাক্কা মেরেছিল বলতে পারি না, অর্থাৎ ওই দুর্গের মধ্যে খুব বাজে গন্ধ ছিল, কিন্তু মনে হলো আমি যেন সে ধাক্কায় 3 গজ পিছিয়ে গেলাম। ব্যাপারটা কি বুঝতে অবশ্য বেশি সময় লাগলো না, এলাকাটা মৌসুমী হাওয়ার বাইরে, তাই এখানে কখনো বৃষ্টি হয় না, যথেষ্ট উঁচু নয় বলে বরফও পড়ে না, আশেপাশে নদী বা ঝর্ণা নেই বলে ধোয়া মোছার জন্য জলের বাজে খরচার কথাও ওঠে না, অর্থাৎ যেহেতু ওই জায়গাটা বৃষ্টি হয় না, তারপরে হচ্ছে পানির স্বল্পতা, ধোয়া মোছার মতন কোনো ব্যবস্থা নেই দুর্গটা, এই কারণে দুর্গের মধ্যে প্রচন্ড গন্ধ ছিল। অতএব সিকান্দার শাহী বাজিরাজ থেকে আরম্ভ করে পরশু দিনের আস্ত ভেড়ার পাল যেসব অবদান রেখে গিয়েছে, তার স্থলভাগ মাঝে মাঝে সাফ করা হয়েছে বটে, কিন্তু সূক্ষ্ম গন্ধ সর্বত্র এমন স্তরীভূত হয়ে আছে যে ভয় হয় ধাক্কা দিয়ে না সরালে এগিয়ে যাওয়া অসম্ভব। সূচিভেদ্য অন্ধকার দেখেছি, এই প্রথম সূচিভেদ্য দুর্গন্ধ শুকলাম, বলতেছে যে এমন দেখছি ঘুটঘুটে অন্ধকার, কিন্তু এই প্রথম ঘুটঘুটে দুর্গন্ধ দেখতেছি। এর মধ্যে যেসব মানুষ ঢুকেছে তারা ওই যে ভেড়া, গরু, মহিষ, মানে ওই দিককার মানুষজন বেশি হচ্ছে পশুচারণ করে, ঠিক আছে, তো এই দুর্গের মধ্যে যারাই পশু পাখি নিয়ে এসেছে, পশু পাখির যেসব বর্জ্য ছিল সেগুলোই শুধু পরিষ্কার করেছে, কিন্তু তাদের ওখানে তো পানি স্বল্পতা, তো ধোয়া মোছা তারা করেনি, যেই কারণে যুগ যুগ ধরে যত মানুষ এসেছে, যত পশু পাখি এসেছে, সবকিছুর গন্ধ যেন সেখানে থেকে গিয়েছে। ভোরবেলা ঘুম ভাঙলো আজান শুনে, তারা সেই দুর্গে রাত কাটিয়েছিল, ঠিক আছে, তারপরে ভোরবেলা আজান শুনে ঘুম ভেঙে গেল। নামাজ পড়ালেন বুখারার এক পুস্তিন সদাগর, সেখানে নামাজ পড়িয়েছিল কে, বুখারার এক পুস্তিন সদাগর। উৎকৃষ্ট আরবি উচ্চারণ শুনে বিস্ময় মানলুম যে তুর্কিস্তানে এত ভালো উচ্চারণ টিকে রইল কি করে, বলতেছে তুর্কিস্তানে এত সুন্দরভাবে আরবি কিভাবে সে বলল। আচ্ছা, বেতারওয়ালাকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন, আপনি নিজেই জিজ্ঞাসা করুন না। আমি বললাম, কিছু যদি মনে করেন। আমার এই সংকোচে তিনি এত আশ্চর্য হলেন যে বুঝতে পারলাম খাস প্রাচ্য দেশে অজানা লোককে যে কত প্রশ্ন জিজ্ঞাসা করতে বাধা নেই। পরে জানলাম যার সম্বন্ধে কৌতূহল দেখানো হয় সে তাতে বরঞ্চ খুশিই হয়। মোটরে বসে তারই খেই তুলে নিয়ে আগের রাতের অভিজ্ঞতার জমা খরচা নিতে লাগলাম। অর্থাৎ ওই যে তারা সেইখান থেকে রওনা দিল ভোরবেলায়, এবার যখন গাড়িতে স্টার্ট দিল, তারা দুইজন যেতে যেতে গত রাতে কি কি হয়েছিল সেই সব বর্ণনা গল্প করতে করতে তারা আবার কি যাত্রা শুরু করলো। চোখ বন্ধ অবস্থাতে ঠান্ডা হাওয়ার মতো পরশ পেলুম, খুলে দেখি সামনে সবুজ উপত্যকা। দেখো, ওই গরমের জায়গা বাদ দিয়ে তারা এবার একটু ঠান্ডা জায়গায় এসে পৌঁছেছে। রাস্তার দুদিকে ফসলের ক্ষেত। সর্দারজি পরিচয় করিয়ে দিয়ে বললেন জালালাবাদ, অর্থাৎ তারা কোথায় এসে পৌঁছালো, জালালাবাদে, তাদের ডেস্টিনেশনে। তখন দুদিকেই সবুজ আর লোকজনের ঘরবাড়ি। সামান্য একটি নদী ক্ষুদ্রতম সুযোগ পেলে যে কি মোহন সবুজের লীলা খেলা দেখাতে পারে, জালালাবাদে তার অতি মধুর তসবির। অর্থাৎ বলছে একটা নদী, একটা সামান্য নদী যে
তার আশপাশের ভূপ্রকৃতি কত সুন্দর করে তুলতে পারে। এই জালালাবাদ হচ্ছে একদম তার প্রমাণ। অর্থাৎ এই জালালাবাদ থেকে কিছু দূর মানে কিছুটা পথ আগেই এত রুক্ষ, একটু পানির ছিটে ফোঁটা নাই, মানে পানির অভাবে তারা ঘর ধোয়া মোছা করতে পারে না। আবার হচ্ছে কি সবুজের কোনো দেখা নাই। আর এই তার থেকে কিছু দূর এসে যখনই জালালাবাদ তারা পৌঁছালো, সেখানে সিনারি পুরো ভিন্ন। এক নদীর মাহাত্ম্য দেখে লেখক তো পুরো অবাক হয়ে যাচ্ছে। এমনকি যে 2-4টে পাঠান রাস্তা দিয়ে যাচ্ছিল, তাদের চেহারাও যেন সীমান্তের পাঠানের চেয়ে মোলায়েম বলে মনে হলো। অর্থাৎ এইখানকার মানুষজন ওই সীমান্তের মানুষজনের থেকে একটু মসৃণ তাদের চেহারা। লক্ষ্য করলাম যে পাঠান শহরে গিয়ে সেখানকার মেয়েদের বেপরদমি নিন্দা করে তারাই বৌঝি খেতে কাজ করছে অন্য দেশের মেয়েদেরই মতো। ঠিক আছে, বাইরের দেশে গিয়ে যারা ওই যে বলে না যে ইস মেয়েরা এইভাবে চলছে ওইভাবে চলছে, তোমার মেয়েকে তুমি এইভাবে রেখেছো। লেখক এসে যখন এই জালালাবাদ পৌঁছালো তখন দেখলো তাদের বাড়ির মা, মেয়ে, বৌঝিরা সবাই কি করছে, মাঠে কাজ করতেছে। তো লেখক তো এটা দেখে অবাক যে এরা বাইরে গিয়ে এত এত বড় বড় কথা বলে, তাদের ঘরের অবস্থা তো পুরো ভিন্ন। মুখ তুলে বাসের দিকে তাকাতেও তাদের আপত্তি নেই। বেতার কর্তাকে জিজ্ঞাসা করতে তিনি গম্ভীরভাবে বললেন, আমার যতদূর জানা কোনো দেশের গরিব মেয়ে পর্দা মানে না। ঠিক আছে, কি বলছে, আমার যতদূর জানা কোনো দেশের গরিব মেয়েরা কি করে না, পর্দা মানে না। কারণ গরিবেরা কি করতে হয়, গরিবদের কাজ করে খেতে হয়, আর কাজ করতে গেলে পর্দার দিকটা এত মাথায় থাকে না। আচ্ছা, অন্তত আপন গায়ে মানে না। শহরে গিয়ে মধ্যবিত্তের অনুকরণে কখনো পর্দা মেনে ভদ্রলোক হবার চেষ্টা করে, কখনো কাজকর্মে অসুবিধা হয় বলে গায়ের রেওয়াজি বজায় রাখে। ঠিক আছে, বলতেছে যে শহরে যখন এইসব লোকজন যায় তখন ওই দিককার মানুষজনের সাথে মিশে তারা একটু ভদ্রতা দেখিয়ে একটু পর্দা মেনটেন করার চেষ্টা করে, কিন্তু কাজকাম করার সময় যখন তাদের ঝামেলা হয় তখন তারা শুধুমাত্র গায়ের কাপড়টুকুই রাখে। এছাড়া তাদের পর্দার দিকে আর মাথায় থাকে না, পর্দার দিকটা তাদের আর মাথায় থাকে না। আচ্ছা, আমি জিজ্ঞাসা করলাম আরবের বেদুইন মেয়েরা, সে জিজ্ঞাসা করছে যে আরবের বেদুইন মেয়েরাও কি এরকম? তিনি বললেন, আমি ইরাকে তাদের বিনা পর্দায় ছাগল চড়াতে দেখেছি। ঠিক আছে, তিনি কি বললেন যে আমি ইরাকে তাদেরকে বিনা পর্দায় ছাগল চড়াতে দেখেছি। গাড়ি সদর রাস্তা ছেড়ে জালালাবাদ শহরে ঢুকলো। কাবুলিরা সব বাসের পেট থেকে বেরিয়ে, অর্থাৎ কাবুলিরা সব বাস থেকে নেমে 1 মিনিটের ভেতরে অন্তর্ধান। কেউ একবার জিজ্ঞাসা পর্যন্ত করলো না বাস ফের ছাড়বে কখন, মানে বাস আবার কখন ছাড়বে। অন্তর্ধান মানে কি, যে যার কাজ করতে শুরু করে দিল। আমার তো এই প্রথম যাত্রাতে সর্দারজিকে শুধালাম, অর্থাৎ জিজ্ঞাসা করলাম বাস আবার ছাড়বে কখন। সর্দারজি বললেন, আবার যখন সবাই জড়ো হবে জিজ্ঞেস করলাম সে কবে। সর্দারজি যেন একটু বিরক্ত হয়ে বললেন, আমি তার কি জানি, সবাই খেয়ে দিয়ে ফিরে আসবে যখন তখন। বেতার কর্তা বললেন, ঠায় দাঁড়িয়ে করছেন কি, আসুন আমার সঙ্গে। আমি শুধালাম আর সব গেল কোথায়, ফিরবেই বা কখন? ওই যে জালালাবাদে নেমে বাস সেখানে হচ্ছে একটু থামলো, থামার পরে বাস থেকে সবাই নেমে পড়ে যে যার মতন চলে যাচ্ছে। তো সে আবার জিজ্ঞাসা করছে, আচ্ছা এই যে যাত্রা বিরতি দিছে আর কি, বলছে যে এই বাস আবার কখন ছাড়বে? তখন ড্রাইভার বলতেছে সবাই যখন আবার ফিরে আসবে তখন। তো সে বলতেছে যে সবাই কখন ফিরে আসবে? তো ড্রাইভার আবার বিরক্ত হয়ে বলছে সেটা আমি কি করে জানি। মোটর ছাড়লো অনেক বেলায়, অর্থাৎ তাদের সেই গাড়িটা ছাড়লো অনেক বেলায়, কাজেই বেলাবেলি কাবুল পৌঁছানো আর কোনো ভরসাই রইল না। পেশোয়ার থেকে জালালাবাদ 100 মাইল, জালালাবাদ থেকে কাবুল আরো 100 মাইল। দেখো পেশোয়ার থেকে জালালাবাদ কত দূরত্ব, 100 মাইল। জালালাবাদ থেকে কাবুল আরো 100 মাইল, অর্থাৎ সে কেবল অর্ধেক রাস্তায় এসেছে। শাস্ত্রে লেখে সকালে পেশোয়ার ছেড়ে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছবে, পরদিন ভোরবেলা জালালাবাদ ছেড়ে সন্ধ্যায় কাবুল। তখনই বোঝা উচিত ছিল যে শাস্ত্র মানে অল্প লোকেই। পরে জানলাম একমাত্র মেল বাস ছাড়া আর কেউ শাস্ত্র নির্দিষ্ট বেগে চলে না। সন্ধ্যা কাটলো নালার পারে। নার্গিস বনের এক পাশে, দেখো একটা বন ছিল, বনটার নাম হচ্ছে নার্গিস। নার্গিস বনের এক পাশে চিনার মর্মনের মাঝখানে সূর্যাস্তের শেষ আভাটুকু চিনার পল্লব থেকে, পল্লব মানে কি, পাতা, মুছে যাওয়ার পরে ডাক বাংলোর খানসামা আহার দিয়ে গেল। ডাক বাংলোর খানসামাকে ডাক বাংলোর যে বাবুর্চি সে তাদের খাবার দিয়ে গেল। খেয়ে দিয়ে সেখানে চার পায়ে আনিয়ে শুয়ে পড়লো।
আচ্ছা দেখো, এরপরে বলছে শেষ রাত্রে ঘুম ভাঙলো অপূর্ব মাধুরীর মাঝখানে। সে ওই যে ঘুমাতে গেল না, সেখানে তার ঘুমটা মাঝরাতে ভেঙে গিয়েছিল। হঠাৎ শুনে নিতান্ত কানের পাশে জলের কুলুকুলু শব্দ, আর আমার সর্বদেহ জড়িয়ে নাক মুখ ছাপিয়ে কোনো অজানা সৌরভ সুন্দরীর মধুর নিঃশ্বাস। শেষ রাতে নৌকা যখন বিল ছেড়ে নদীতে নামে, তখন যেমন নদীর কুলুকুলু একটা শব্দে ঘুম ভেঙে যায়, জানালার পাশে শিউলি গাছ থাকলে শরতের অতি ভোরে যেরকম তন্দ্রা টুটে যায়, তন্দ্রা মানে ঘুম, টুটে যায় মানে ঘুম ভেঙে যায়, এখানে তাই হলো, কিন্তু দুয়ে মিলে গিয়ে। এই সঙ্গীত বহুবার শুনেছি, কিন্তু তার সঙ্গে এহেন সৌরভ সোহাগ জীবনে আর কখনো পাইনি। অর্থাৎ তার ঘুম ভেঙে গেল খুব সুন্দর একটা গন্ধে, এবং পানির একটা যে পানির যে কুলুকুলু শব্দটা থাকে না, সেই পানির শব্দে তার ঘুম ভেঙে গেল। তো সে অবাক হলো যে এখানে এরকম শব্দ কি করে আসলো, বা এখানে এরকম সুগন্ধ কোথা থেকে আসছে। সেই আধো আলো অন্ধকারের চেয়ে দেখি দিনের বেলায় শুকনো নালা জলে ভরে গিয়ে দুই কুল ছাপিয়ে নার্গিসের পা ধুয়ে দিয়ে ছুটে চলেছে। অর্থাৎ সে দিনের বেলা যেখানে একদম শুকনো জায়গা দেখেছে, ওই যে সবুজের আঁচল বেছানো দেখেছে, সে রাত্রে ঘুম থেকে উঠে অবাক, রাতের বেলা দেখে সেখানে সব পানি। ঠিক আছে, বুঝলাম নালার উজানে দিনের বেলায় বাদ দিয়ে জল বন্ধ করে রাখা হয়েছিল। তখন সে বুঝতে পারলো যে দিনের বেলা পানিতে বাদ দিয়ে পানি বন্ধ করে রাখে, রাতে ছেড়ে দেয়। ভোরের আজানের সময় নিমলার বাগানের পালা বাঁধ খুলে দিতেই নালা ছাপিয়ে জল ছুটেছে, তারই পরশে নার্গিস নয়ন মেলে তাকিয়েছে। এর গান ওর সৌরভে মিশে গিয়েছে। আর যে চিনারের পদপ্রান্তে উভয় সঙ্গীতের সৌরভে উচ্ছ্বাসিত হয়ে উঠেছে, সে তার মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রভাত সূর্যের প্রথম রশ্মির নবীন অভিষেকের জন্য। অর্থাৎ তারা সবাই কি করছিল? প্রভাতের জন্য প্রার্থনা করছিল, প্রভাতের মানে সকালের জন্য অপেক্ষা করছিল। কারণ কি, সকালে তাদের আবার রওনা দিতে হতো। তার যেহেতু মাঝরাতে পানি এবং সুন্দর একটা মিষ্টি গন্ধে তার ঘুম ভেঙে গিয়েছিল, সকলেই কি করছিল? প্রভাতের জন্য অপেক্ষা করছিল। দেখতে না দেখতে চিনার সোনার মুকুট পরে নিল পদপ্রান্তে, পুষ্পবনের গন্ধ ধূপে বৈতালিক মুখরিত হয়ে উঠলো। অর্থাৎ আস্তে আস্তে হয় কি, যত দিন কাছে আসে তখন কি পাখির কিচিরমিচির বা এটা সেটা শব্দ বাড়তে থাকে না, সেটা বলছে। এই সকল মানে পরিবেশ দেখে তার মনের মধ্যে সে একটা কবিতা ওড়ে নিল। এদিন আজি কোনো ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। আচ্ছা, ভোরের নামাজ শেষ হতে সর্দারজি ভেপু বাজাতে আরম্ভ করলেন। ভেপু মানে কি? ভেপু মানে বাঁশি। ভাবগতিক দেখে মনে হলো তিনি মনস্থির করে ফেলেছেন আজ সন্ধ্যায় যে করে হোক কাবুল পৌঁছাবেন। ঠিক আছে, আজকে তিনি কাবুল পৌঁছেই যাবেন। তাহলে লেখক কিন্তু শেষমেশ আর কাবুল পৌঁছাতে পেরেছিল কি পেরেছিল না তা আমরা জানি না। আমাদের গল্পে তার ভ্রমণ কাহিনীর এই জালালাবাদ পর্যন্তই সে মানে রেখেছে। সুন্দর একটা পরিবেশের বর্ণনা দিয়ে সে শেষ করেছে। পরের দিন সকালবেলা একদম ফজরের সময় কি করেছে? নামাজ পড়ে সে বাঁশি বাজাতে শুরু করেছে, সকলকে একত্রিত করে যাত্রা শুরু করবে, এর একটা মানে মনস্থির তিনি করেছেন। তখন লেখকের মনে হলো যে এত সকাল সকাল যাত্রা শুরু করছে যে লেখক মানে ড্রাইভার বোধহয় আজকে কাবুল পৌঁছেই ছাড়বেন, কারণ সকালে রওনা দিলে 100 মাইল তাকে আবার যেতে হবে। সকালে রওনা দিলে তারা কি রাতে পৌঁছাবে। নার্গিস হচ্ছে নাম, নার্গিস বোন, এটা একটা নাম। আচ্ছা দেখো, আসো আমরা শব্দ অর্থ দেখি। হাওড়া স্টেশন, যার যা প্রশ্ন আছে না, এখন হচ্ছে যে সব ক্লিয়ার হবে। দেখো হাওড়া স্টেশন কি, তোমাদের মনে তো এই প্রশ্নটা আছে, আপু হাওড়া কি? হাওড়া হচ্ছে একটা জায়গার নাম, একটা স্টেশনেরও নাম। পশ্চিমবঙ্গের একটি রেল স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন। আয়তনের দিক থেকে এটি ভারতের একটি বৃহত্তম রেল স্টেশন। বর্তমানে স্টেশনে 26টি প্ল্যাটফর্ম রয়েছে। এমসিকিউতে আসবে। আচ্ছা দেখো, প্রাগদেশ, প্রাগদেশ কি? কোনো কিছু শুরুতে, পূর্বদেশ বা পূর্বস্থান, কোনো জায়গা শুরু, এই জিনিসটাকে বোঝাতে প্রাগদেশ বলা হয়। আচ্ছা, ফিরিঙ্গি কি? ফিরিঙ্গি হচ্ছে ফার্সি থেকে আগত শব্দ। এর অর্থ হলো ফরাসি বা ইউরোপিয়ান, তবে ব্রিটিশ শাসিত। ঠিক আছে, ইউরোপিয়ানদেরকে ফিরিঙ্গি বলা হচ্ছে। নেটিভ কি? নেটিভ হচ্ছে ভারতবর্ষের সাদা চামড়ার বিদেশি মাত্রেই ফিরিঙ্গি বলে অভিহিত করা হতো। আচ্ছা, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশরা ভারতীয়দের নেটিভ বলে অভিহিত করতেন। এর মানে হলো স্থানীয়। নেটিভ মানে কি? স্থানীয়। যে ব্যক্তি যে দেশে বা যে পরিবেশে জন্মগ্রহণ করেন তিনি ওই দেশের বা পরিবেশের নেটিভ। ঠিক আছে, যেমন বাংলাদেশ হচ্ছে আমাদের নেটিভ। তাহলে ফিয়াসে, ফিয়াসে হচ্ছে পশ্চিমবঙ্গের একটি রেল স্টেশন। আয়তনের দিক থেকে এটি
পরবর্তীতে দেখো কালোয়াত, তোমাদের মনে একটা প্রশ্ন ছিল আপু কালোয়াত কি? কালোয়াত হচ্ছে ধ্রুপদ। ধ্রুপদে কি? খেয়াল ইত্যাদি সঙ্গীতের পারদর্শী শিল্পী, অর্থাৎ কালোয়াত হচ্ছে একটা শিল্পী। পেশোয়ার স্টেজ, সেটা কি? পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত রেল স্টেশন, এটা হচ্ছে স্টেশন। পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত রেল স্টেশন। আচ্ছা দিল্লি, দিল্লি হলো ভারতের রাজধানী শহর, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর হিসেবে পরিচিত। আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বড় শহর এবং ভারতের প্রাচীন শহরগুলোর মধ্যে অন্যতম। জলন্ধর হচ্ছে ভারতের পাঞ্জাব প্রদেশের একটি প্রাচীন শহর। জলন্ধর কি? পাঞ্জাব প্রদেশের একটি প্রাচীন শহর, পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত। রাওয়ালপিন্ডি হচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে 9 মাইল দূরের শহর রাওয়ালপিন্ডি। পাকিস্তানের রাজধানী থেকে 9 মাইল দূরের একটা শহর হচ্ছে রাওয়ালপিন্ডি। রাওয়ালপিন্ডি একটা জায়গার নাম, পাকিস্তানের সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটা শহর। পেশোয়ার হচ্ছে পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের সবচেয়ে বড় শহর পেশোয়ার। খাইবার পাসের শেষ পূর্ব প্রান্তে হ্রদের পাশে, হ্রদ কি? একটা জলাশয়, তার পাশে শহরটি অবস্থিত। মধ্য ও দক্ষিণ এশিয়ার সংস্কৃতির বৈচিত্র্য শহরটি সমৃদ্ধ। টাঙ্গা, টাঙ্গা হচ্ছে টাট্টু ঘোড়া টানা 2 চাকার গাড়ি। আচ্ছা মানে ঘোড়ার গাড়ি আর কি। খাইবার পাস হচ্ছে গিরিপথ। এই গিরিপথের মাধ্যমে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংযোগ সাধিত হয়েছে। পৃথিবীর প্রাচীনতম রাস্তার মধ্যে এটি অন্যতম। আলেকজান্ডার দি গ্রেট ও চেঙ্গিস খান থেকে শুরু করে মুসলিম শাসকগণ তাদের বিশ্ব বিজয়ে খাইবার পাস ব্যবহার করেছেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ কৌশলের অংশ হিসেবে ব্রিটিশরা এই খাইবার পাস দিয়ে একটি ভারী রেলওয়ে নির্মাণ করে। আচ্ছা বুখারা, বুখারা হচ্ছে উজবেকিস্তানের 5ম বৃহত্তম শহর। বুখারা হচ্ছে জায়গার নাম। প্রাচীন এই শহর ব্যবসা বাণিজ্য সংস্কৃতি চর্চা ধর্মচর্চার জন্য বিখ্যাত। একদিকে প্রচুর স্থাপত্য কর্ম, অন্যদিকে মসজিদ মাদ্রাসা এই শহরটিকে বৈচিত্র্যমণ্ডিত করে তুলেছে। শুনো, তোমাদের যাদের এই গল্পটা কঠিন লাগে, কঠিন লাগে কেন জানো? এখানে বিভিন্ন জাতিদের নাম, বিভিন্ন জায়গার নাম আমাদের কাছে আননোন যেগুলো সেগুলো দাও, এই জন্য পড়তে গিয়ে কঠিন লাগে। তোমরা এই গল্প পড়ার আগে শব্দ অর্থ একদম টানা মুখস্থ করে ফেলবা, তারপরে পড়বা গল্পটা, দেখবা তোমার কাছে সহজ, একদম পানির মতো। আচ্ছা জার্মান মাউজার কি? জার্মানির একটি অস্ত্র তৈরির কারখানা, নাম হচ্ছে মাউজার। পল মাউজার এর প্রতিষ্ঠাতা, ঠিক আছে? প্রতিষ্ঠাতাকে পল মাউজার। 1874 সালে 23 মে কারখানাটি প্রতিষ্ঠিত হয়। এখনো এই প্রতিষ্ঠানের ডিজাইনকৃত রাইফেল ও পিস্তল সারা পৃথিবীতে বিক্রি হয়। আচ্ছা সামোভার কি? সামোভার হচ্ছে গরম পানির পাত্র বিশেষ। দামেস্ক হচ্ছে সিরিয়ার রাজধানী, সংস্কৃত ধর্মচর্চার বিখ্যাত কেন্দ্র। 4000 বছর আগে শহরটি নির্মিত হয়। আচ্ছা কানজোখা কি? কানজোখা হচ্ছে কাঁধ পরিমাপ। কাঁধ পরিমাণ মানে কাঁধ পর্যন্ত, ঘাড় পর্যন্ত। আফ্রিদি হচ্ছে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের সাহসী উপজাতি বিশেষ। তাহলে আফ্রিদি হচ্ছে একটা উপজাতি। পশ্চিম পেশোয়ারের প্রায় 1000 বর্গমাইল ব্যাপী এদের বাস। লান্ডিকোটাল পাকিস্তানের উপজাতি শাসিত অঞ্চলের একটি শহর। খাইবার পাসের পশ্চিমাঞ্চলে বিস্তৃত অঞ্চল জুড়ে এই শহর অবস্থিত। তাহলে দেখো এখানে কিন্তু তোমরা দেখতেছো ম্যাক্সিমামই কিন্তু হচ্ছে জায়গার নাম, যেইগুলো তোমাদের অপরিচিত, আর এই জায়গাগুলোর নাম এত বেশি ব্যবহার করা হয়েছে গল্পে যে এই জন্য তোমাদের একটু কঠিন মনে হয়। পুস্তিন কি? পুস্তিন হচ্ছে চামড়ার জামা বা কোট, চামড়া দিয়ে যেটা তৈরি করা হয়। জালালাবাদ হচ্ছে পাকিস্তানের আফগানিস্তানের একটি শহর। আদিনাপুর নামে খ্যাত। আচ্ছা কাবুল নদী, কুনার নদী ও লাগমান দ্বীপের সংযোগ স্থানে শহরটি অবস্থিত। পাকিস্তানের নিকটবর্তী আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পনগরী হচ্ছে জালালাবাদ। এই হচ্ছে শব্দার্থ, যেগুলো তোমাদের অনেক বেশি কঠিন লাগে। এগুলো তোমরা গল্প পড়ার আগে শব্দার্থ পড়বা, শব্দার্থ পড়ে পড়ে খাতায় লিখবা, তাহলে দেখবা যে তোমাদের গল্প ভালো লাগছে। যখন শব্দগুলোর সাথে তোমরা পরিচিত হবা তখন গল্প পড়তে ভালো লাগবে। আচ্ছা আসো পাঠ পরিচিতি দেখি। সৈয়দ মুজতবা আলী রচিত গন্তব্য কাবুল শীর্ষক ভ্রমণ কাহিনী। তাহলে এটা একটা কিন্তু ভ্রমণ কাহিনী, তার দেশে বিদেশে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই রচনাটির মধ্য দিয়ে আমরা সৈয়দ মুজতবা আলীর অসাধারণ ভ্রমণ সাহিত্যের সঙ্গে শুধু পরিচিত হই না, তার জীবনবোধ, সাহিত্য রুচি ও নিজস্ব শৈল্প বৈশিষ্ট্যের সঙ্গেও পরিচিত হতে পারি। খুব পরিচিত হয়েছি আমরা, আমাদের পড়ে মজা লাগে নাই, তাই না? সে নাকি আবার কৌতুক করে করে লেখে, কিন্তু আমরা তো পড়ে কৌতুক কোথাও পেলাম না, বরং আমরা আরো আপসেট হয়ে গেলাম গল্প পড়ে। নাকি শব্দার্থ পড়লে তোমাদের ভালো লাগবে, তখন তোমরা বুঝতে পারবা।
সৈয়দ মুজতবা আলী বিচিত্র এক জীবন যাপন করেছেন। কত জনপদ, কত মানুষ আর কত ঘটনার সঙ্গে যে তিনি এক জীবনে পরিচিত হয়েছেন তার ইয়ত্তা নেই, অর্থাৎ তার শেষ নেই। আর সেই জনপদ, সেই মানুষ আর সেই সব ঘটনাকেও তিনি দেখেছেন কখনো রসিকের চোখে, অর্থাৎ কখনো মজার চোখে, কখনো ভাবুকের চোখে, কখনো বা বিদগ্ধ পাণ্ডিত্যের মনন ও নিষ্ঠার সাথে, অর্থাৎ খুব গভীরভাবে তিনি উপভোগ করেছেন। আচ্ছা, ফলে অনিবার্যভাবেই তার সব সৃষ্টির মতো ভ্রমণ সাহিত্য হয়ে উঠেছে তুখর জীবন চাঞ্চল্যে ভরপুর কথামালা। গন্তব্য কাবুল তার ব্যতিক্রম নয়। হাওড়া স্টেশন থেকে কাবুলের উদ্দেশ্যে যে যাত্রাটি তিনি শুরু করেছিলেন তাতে শেষ পর্যন্ত অসাধারণ রসঘন এক অভিজ্ঞতার সঙ্গে আমাদের পরিচয় ঘটে। এই পরিচয়ের প্রতিটি পর্বে কত যে কৌতুক, কৌতূহল, হাসি ঠাট্টা, রম্যরসিকতার প্রজ্ঞা ও মনন, প্রজ্ঞা মানে কি? প্রজ্ঞা মানে জ্ঞান ও মনন পাঠকের জন্য অপেক্ষা করে তার কোনো তুলনা চলে না। যাত্রা শুরুতেই গাড়িতে উঠতে গেলে একজন ইংরেজ হাঁক দিয়ে বলেছিলেন, অর্থাৎ ডাক দিয়ে বলেছিলেন ওটা ইউরোপিয়ানদের জন্য। এই একটি মাত্র উক্তির মধ্যে ব্রিটিশ শাসিত 200 বছরের ইতিহাসের একটা মাত্রা অনুভব করা যায়, যে একটা সাধারণ যাত্রীর জন্য একটা গাড়ি, সেখানেও কিনা ওই ইউরোপিয়ানদের জন্য আলাদা একটা জায়গা, সেখানে বাঙালিরা উঠতে পারে না। তাহলে সেখান থেকে ব্রিটিশদের শাসন ব্যবস্থা বোঝা যায়। আবার সেই ফিরিঙ্গির সঙ্গে যখন শান্তিপূর্ণ বন্ধুত্বপূর্ণ যাত্রা শুরু হয় তখন আর ভাগ বাটোয়ারা করে খাওয়া হয় নিজেদের সঙ্গে করে আনা বিচিত্র খাবার। তখন অন্য এক ইতিহাসের সঙ্গে আমাদের পরিচয় ঘটে, সেই ইতিহাস মানবিকতার, সাম্যের, সৌন্দর্যের। এই বিচিত্র মানুষজনের সঙ্গে মিলেমিশে আছে নানা ধরনের প্রকৃতি, ভূগোল, ইতিহাস ও নানা সংস্কৃতি। এই রচনায় সৈয়দ মুজতবা আলী তার বিপুল অভিজ্ঞতার একটি অতি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের পরিচয় তুলে ধরেছেন। তার ওই যে কাবুলে যেতে যেতে সে যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছিলেন সেই অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে আমাদের আজকের এই ভ্রমণ কাহিনীতে। এটা মূলত একটা ভ্রমণ কাহিনী। আমি বুঝতে পারছি তোমাদের কঠিন লাগছে। কেন কঠিন লাগছে? এখানে সব একটু কঠিন কঠিন জাতিদের নাম উল্লেখ রয়েছে, কঠিন কঠিন জায়গার নাম উল্লেখ রয়েছে। তোমার কাছে যে নাম রহিম, করিম কোনো ব্যাপারই না। একটা বিদেশি নাম দেখো কি কঠিন কঠিন মানুষজনের নাম, ওইগুলো যখন আমাদের কোনো লেখার মধ্যে পড়ে আমাদের নামগুলো উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যায়, আর পড়তে আগ্রহ জাগে না। তো এইটা হয়েছে তেমন, মানে জায়গাগুলো, শব্দগুলো আমাদের কাছে অপরিচিত, এই জাতিগুলোর সাথে আমরা অপরিচিত, এই কারণে আমাদের কঠিন লাগে। তোমরা আগে শব্দ অর্থ খুব ভালোভাবে পড়বা, একদম ছোটস্থ করে ফেলবা, তারপরে গিয়ে গল্পটা পড়বা, তাহলে দেখবা তোমরা সবকিছু অনেক ভালোভাবে বুঝতে পারছো। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই একটু ভালোভাবে পড়ো। এটা যেহেতু কঠিন, এটার প্রতিটা লাইনে লাইনে এমসিকিউ, প্রত্যেকটা লাইনে এমসিকিউ, এটা এমসিকিউ আসার মতন। তাইলে তোমরা এবার বুঝে নাও তোমাদের কিভাবে পড়তে হবে, ঠিক আছে? যার কাছে যে গাইড রয়েছে A to Z খুব ভালোভাবে, সিকিউ এমসিকিউ খুব ভালোভাবে পড়বা। এখান থেকে প্রচুর এমসিকিউ আসবে, একবার পড়বা না, কমপক্ষে 3 বার পড়বা, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সাথে দেখা হবে আবার আগামীকাল ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।